আগের ক্লাসে যে এমসিকিউ গুলো হয়েছিল আজকের মধ্যে শেষ হয়ে যাচ্ছে এই চ্যাপ্টারের এমসিকিউ। এটা বলছে অ্যাসারশন আর রিজনিং টাইপ। বলছে 78 এটা বলছে স্টেটমেন্ট বলেছে লোন ক্যাপিটাল ইজ বেসিক্যালি আর টেম্পোরারি ক্যাপিটাল। লোন ক্যাপিটাল হচ্ছে টেম্পোরারি ক্যাপিটাল, ঠিক আছে। এর পেছনে কারণগুলো কি বেরিয়ে আসছে? লোন ক্যাপিটাল হচ্ছে টেম্পোরারি ক্যাপিটাল, এর পেছনে কারণগুলো কি বেরিয়ে আসছে? বলছে দেয়ার ইজ নো গ্যারান্টি অফ সাপ্লাই অফ দিস টাইপ অফ ক্যাপিটাল। এর কোনো গ্যারান্টি নেই, লোনের কি কোনো গ্যারান্টি নেই? অবশ্যই গ্যারান্টি আছে। বলছে রিজনটা বলছে দিস ক্যাপিটাল ইজ রিকোয়ার্ড টু বি রিফান্ডেড আফটার দ্য পারপাস ইজ ওভার, ঠিক আছে। এই ক্যাপিটালটা মানে রিফান্ড করে দিতে হয়। দেখ তোর যদি ইংলিশ পড়ে বুঝতে অসুবিধা তাহলে কি বলছে, এখানে বলছে লোন ক্যাপিটাল কি, লোন ক্যাপিটাল হচ্ছে টেম্পোরারি ক্যাপিটাল। তো ওই যে বলেছে লোন ক্যাপিটাল মানে ঋণ মূলধন, ঠিক আছে, মূলত অস্থায়ী মূলধন। তার মানে কি এটা টেম্পোরারি ক্যাপিটাল, লোন ক্যাপিটাল টেম্পোরারি ক্যাপিটাল। সত্যি তো, লোন তো টেম্পোরারি কেন বলেছে? টেম্পোরারি টেম্পোরারি মানে কি, ফ্রি দিতে হবে টাকা, পার্মানেন্ট তো থাকবে না, পার্মানেন্ট থাকবে টেম্পোরারি ফ্রি দিতে হবে। কারণটা কি বলছে, এই ধরনের মূলধন সরবরাহের কোনো নিশ্চয়তা নেই, ঠিক আছে। তো উদ্দেশ্য পূরণ হওয়ার পর এই মূলধন ফেরত দিতে হবে, এটাই কারেক্ট অ্যান্সার, মানে এই টাকাটা ফেরত দিতে হবে। তাহলে 79 বলেছে ডিবেঞ্চার ইজ দ্য ডকুমেন্ট অফ কালেকশন অফ লোন ক্যাপিটাল, ঠিক আছে। ডিবেঞ্চার কি বলেছে, এটা একটা ডকুমেন্ট, তাই না, অ্যাকনোলেজমেন্ট, ঠিক আছে। তো অফ কালেকশন অফ, তুই যে লোন নিচ্ছিস তার জন্য তোকে তোর তুই যে কারোর থেকে লোন নিয়ে তাকে স্বীকৃতি দিতে হবে, অ্যাকনোলেজমেন্ট করতে হবে, ঠিক আছে। তো তো সেটাই ডিবেঞ্চার। তাহলে ডিবেঞ্চার কি বুঝলাম, ডিবেঞ্চার একটা ডকুমেন্ট, আমরা যে লোন নিচ্ছি তার একটা ডকুমেন্ট। কারেক্ট অ্যান্সার কি হবে? এই দেখ সিটটা দেখ, সিটটা কি বলেছে, এটাই হবে অ্যান্সার। হ্যাঁ, বলছে ইট ইজ অ্যান অ্যাকসেপ্টেবল অ্যান্ড রিকগনাইজ ডকুমেন্ট অফ দ্য আই অফ ল, লিখেছিল এই লাইনটা লিখে দিয়েছিলাম, আইনের চোখে কি হয়, এটা হচ্ছে মানে আমি যে তোর থেকে লোন নিই আমি এটাকে অ্যাকসেপ্ট করলাম এবং স্বীকৃতি করলাম, যে আমি বললাম আমি স্বীকার করছি যে আমি তোর থেকে লোন নিয়েছি এবং আমি প্রমিস করছি তোর টাকাটা ফিরিয়ে দেবো, ঠিক আছে। তো এটাই তো কারেক্ট অ্যান্সার, তো পড়েছিল, এটা তো পড়িয়েছিলাম আমরা। এইগুলো মেন বইয়ের লাইন ছিল, বইয়ের লাইন, এটা পুরো বইয়ের লাইন পুরো তোলা। স্টেটমেন্ট, তারপর কি বলছে, দ্য লস ইনকার্ড বাই দ্য কোম্পানি ইজ বন্ড বাই দ্য শেয়ার হোল্ডার। আচ্ছা, কোম্পানির লস হলে, ভালো করে শুনি, স্টেটমেন্ট বলেছে কোম্পানির যদি কোনো লস হয় না, সেই লসটা কে কাকে বন্ড করতে হয়? শেয়ার হোল্ডার, ঠিক আছে। কোম্পানির কোনো লস হলে, মানে কোম্পানির লস হলে কাকে বহন করতে হয়? কোম্পানির মালিককে, শেয়ার হোল্ডার কোম্পানির মালিক। কেন? কেন এখানে দেখ কি লিখেছে, শেয়ার হোল্ডার হচ্ছে কোম্পানির মালিক। ওই দেখ আমি যেটা লাইনটা বললাম স্টেটমেন্ট, আমি যে স্টেটমেন্ট ওরা যেটা লিখেছে সেটাকে আমি একটু বড় করে বললাম, সেটা ডিটেলে চলে এসেছে। মানে কোম্পানির লস হলে সেটা শেয়ার হোল্ডাররা বিয়ার করে। কেন? শেয়ার হোল্ডাররা কোম্পানির মালিক নয়, ঠিক আছে। ডিবেঞ্চার বিয়ার করবে না, কেন? আমার তো কোম্পানি মালিক না, তো কোম্পানি পাওনাদার, ঠিক আছে। তো তাহলে বুঝতে পারছি অ্যান্সার গুলো কি হচ্ছে। তো বলছে কি 81 অ্যামাউন্ট ইজ নট রিকোয়ার্ড টু বি রিফান্ডেড টু দ্য ইরিডেবল ডিবেঞ্চার হোল্ডার। বলছে বলছে দেখ ডিবেঞ্চার তো অনেক রকমের ডিবেঞ্চার পড়েছিল, রিডিএমএল পড়েছিল, রিডিএমএল ডিবেঞ্চার ফেরত দিতে হবে, ইরিডেবল ডিবেঞ্চার ফেরত দিতে হয়, ঠিক আছে, শুধুমাত্র একটা সময় ফেরত দিতে হয়, কোম্পানি উঠে গেলে। তো বলছে অ্যামাউন্ট ইজ নট রিকোয়ার্ড টু বি রিফান্ডেড, মানে রিফান্ড করার প্রয়োজন নেই কোন ডিবেঞ্চারে, ইরিডেবল ডিবেঞ্চার রিডিম করা, রিফান্ড করার দরকার নেই। কেন? এই টাইপ অফ ডিবেঞ্চার কি, যেটা পারপিচুয়াল, ঠিক আছে। কারণ পারপিচুয়ালকে বাংলায় কি বলে জানিস? পারপিচুয়াল মানে অবিরাম, মানে পিরিয়ড চলতে থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, মানে এর শোধ করা হয় না এই ডিবেঞ্চার। এই ডিবেঞ্চার একটা সময় শোধ করা হয়, কখন? যখন বন্ধ হয়ে গেল। তাই পারপিচুয়াল, পারপিচুয়াল মানে বুঝিস তো, চিরস্থায়ী, চিরস্থায়ী। দেখ আমি জানি না বাংলা কি লিখেছে, চিরস্থায়ী লিখেছে না কি লিখেছে, দেখতে 81 কি লিখে দেখ, চিরন্তন, ওই একই ব্যাপার, চিরস্থায়ী চিরন্তন একই ব্যাপার, অবিরাম পিরিয়ড ধরে চলতেই থাকবে, চলতেই থাকবে। দ্য অ্যামাউন্ট ইজ নট রিফান্ডেড ফর দিস টাইপ অফ ডিবেঞ্চার আনটিল, ওই তো বলে, আমি তোকে বলে, তার মানে এর নলেজটা কি রাখতে হবে, তোকে জানতে হবে ইরিডেবল ডিবেঞ্চার জিনিসটা কি। ইরিডেবল ডিবেঞ্চার কনসেপ্ট বলেছিলাম তো, কি বলেছে প্রথমে, প্রথম দিন পড়েছিলাম ইরিডেবল ডিবেঞ্চার কাকে বলে, ঠিক আছে। যে ডিবেঞ্চার অ্যাকচুয়ালি এই ধরনের ডিবেঞ্চার আমাদের দেশে পারমিশন দেয়, ঠিক আছে। ইরিডেবল ডিবেঞ্চার, ইরিডেবল ডিবেঞ্চার কেসটা কি বলেছে, এটা পারপিচুয়াল, চিরস্থায়ী, ঠিক আছে। তো এই ডিবেঞ্চার টাকা শোধ করা হয় না, কখন শোধ করা হয়? উঠে গেল, সেটাই বিকজ 81। 82 কি বলেছে, ইস্যু অফ জিরো কুপন রেট, মনে পড়ে? জিরো কুপন রেট পড়েছিল, প্রথম দিন পড়েছিল জিরো কুপন রেট। দেখ এমন কিছু লোন ছিল, পাবলিকের থেকে লোন নেবে, পাবলিকের কোনো সুদ দেবো, বলেছিলাম না জিরো কুপন রেট, ঠিক আছে। এরকম লোন এরকম পাবলিক দেয় নাকি? হ্যাঁ দেয়। বলছে আজকে তোমার থেকে আমি 1 লাখ টাকা নিলাম, তোমাকে পরে এত বছর পর 4 লাখ 5 লাখ ইন্টারেস্ট দেবো, এবার তোমাকে এই টাকাটা দেবে, জিরো কুপন রেট, ঠিক আছে। এটাই বলা হয়েছিল। ইস্যু অফ জিরো কুপন রেট ডিবেঞ্চার ইজ অ্যান এক্সেপশনাল টাইপ অফ ডিবেঞ্চার বিং ইস্যুড বাই দ্য কোম্পানি। এটা কি? এটা হচ্ছে একটা এক্সেপশনাল, কিন্তু এর উপর কি ইন্টারেস্ট রেট ছিল? জিরো কুপন রেট মানে, কুপন রেট মানে তো ইন্টারেস্টের পার্সেন্টেজ, আর জিরো কুপন রেট মানে 0%। তাহলে এখানে কারেক্ট আছে নো স্পেসিফিক রেট অফ ইন্টারেস্ট ইজ পেবেল ফর দিস টাইপ অফ ডিবেঞ্চার। কারণ বুঝতে পারছিস ব্যাপারটা একদম,
মানে দেখ আমার প্রশ্নটা কি, আমার প্রশ্ন যে এমসিকিউ করার আগে তুই কনসেপ্টটা চ্যাপ্টারের কনটেক্সটটা ভালো করে বোঝ, তাহলে এমসিকিউ ইজি হবে। সে তোর অ্যাসারশন ডিজাইনিং হোক, ট্রু ফলস হোক, ম্যাচিং হোক, সব অ্যান্সার করে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সব করা যাবে। কিন্তু যদি না পড়া থাকে তাহলে তুই পারবি না করতে। বিশেষ করে তুই নর্মাল এমসিকিউ এদিক ওদিক টুকা মেরে হলেও এইগুলোতে ফেসে যাবে, এইগুলোতে ফেসে যাবে। কিন্তু বুঝতে পারলি, এইগুলি ম্যাক্সিমাম স্টুডেন্ট ফার্স্ট হচ্ছে এই স্টেটমেন্ট রিজনে গিয়ে ফেসে যাবে, ম্যাক্সিমাম এখানে গিয়ে ফেসে যাবে। 83 স্টেটমেন্ট বলছে কি, আর ওইদিকে আমি দেখেছি এই সিবিএসসি বা আইসিএসসি বোর্ডে পড়ে যারা, যারা একটু ঠিকঠাক করে পড়ে না, সবাই আবার ঠিক করে পড়াশোনা করে, যারা ঠিকঠাক করে পড়াশোনা করে তারা আবার এই কোশ্চেন হেভি আনসার দিতে পারে, হেভি আনসার দেয়, কারণ এগুলো ফাটাফাট ওরা দেখেই বলে দেয়। তার কারণ হচ্ছে কি বলতো, ওরা চ্যাপ্টারের কনটেক্সটটা বোঝার চেষ্টা করে, কনটেক্সট মানে চ্যাপ্টারের কি আছে ওইগুলো ব্যাপারটা বুঝতে হবে। আর এইগুলো সিবিএসসি আইসিএসসি বোর্ডে পড়ে পড়ে থাকে, এইগুলো ওদের প্রচুর আসে। হ্যাঁ, এই অ্যাসারশন ডিজাইনিং গুলো খুব আসে, খুব আসে। ওদের ইভেন্ট প্রতিটা মাসে যে ইউনিট টেস্ট হয় সেখানেও দেয় এগুলো। বলছে দেখ স্টেটমেন্ট কি বলছে, লোন ক্যাপিটাল ইজ অ্যান এক্সটার্নাল লাইবিলিটি অফ দ্য কোম্পানি। বাট লোন ক্যাপিটাল কি, লোন ক্যাপিটাল কি মানে মানে দেখ লাইবিলিটি দু রকমের, একটা ইন্টারনাল হয় আর একটা এক্সটার্নাল হয়। কোম্পানিতে কোম্পানির মালিক যদি কিছু দেয় তাকে কি বলে ইন্টারনাল, আর বাইরের লোক কিছু দিলে তাকে কি বলে এক্সটার্নাল। লোন কি ঘরের লোক না বাইরের লোক? বাইরের লোক। তাহলে বোঝা গেল লোন ক্যাপিটাল ইজ অ্যান এক্সটার্নাল লাইবিলিটি। ঠিক আছে, তো এইভাবে তোকে পড়তে হবে, কত সুন্দর নিজে গল্প আকারে পড়তে হবে, গল্প আকারে পড়তে হবে। আজকে তোর ঘরে মানে তোর ধর আজকে ফ্যামিলিতে কোনো টাকা পয়সার দরকার, তো ঘর থেকে ঘরের লোকই টাকাটা ম্যানেজ করে, তাহলে তো ঘরের লোক দিবি ইন্টারনাল। আর যে টাকা যে ঘরের যদি না থাকে তখন তুই বাইরের লোকের থেকে নিবি। বাইরে মানে কি, আর ইন্টার মানে কি ঘর, এক্সটার মানে বাইরে, বলে না লেখা থাকে না এন্ট্রি এক্সিট, কত রকম ভাবে বুঝতে পারবি তুই। আচ্ছা, তাহলে কি বলেছে, দিস ক্যাপিটাল ইজ কালেক্টেড ফ্রম দ্য থার্ড পার্টিস এন্ড আদার দ্যান ওনার্স। বলে আরে এই কথাটাই তো আমি এতক্ষণ ধরে বলছি। আমি এতক্ষণ ধরে এক্সটার্নাল কি বললাম, আজকে আমি ব্যবসা করছি, আমার টাকার দরকার, আমার ঘরে টাকা নেই, আমাকে বাইরে থেকে টাকা নিতে হবে। তো বাইরের লোকটা কি, আমার কি কোম্পানি মালিক? কে? ও বাইরের লোক, থার্ড পার্টি। তাই এই কথাগুলো এখানে, এই কথাগুলো এখানে বলে, এমন কিচ্ছু কথা লেখেন এখানে। ওই আমি বারবার একটা কথাই বলছি, চ্যাপ্টারের মানে লাইনের মানে বোঝ, ইজি অ্যান্সার হবে, ইজি। তারপর 84 কি বলছে, প্রোভাইডার অফ লোন ক্যাপিটাল আর দ্য ক্রেডিটার্স টু দ্য বিজনেস। প্রোভাইডার অফ লোন ক্যাপিটাল, ঠিক আছে, মানে লোন ক্যাপিটাল যে প্রোভাইড করে তাকে আমরা কি বলি, আমাদের ব্যবসায় যে লোন প্রোভাইড করে তাদেরকে কি বলা হয়, ক্রেডিটার্স। কেন কেন ক্রেডিটার্স, কেন ওরা টাকা পাবে, ক্রেডিটার্স কাকে বলে, আমাদের কাছে যারা টাকা পাবে তাদেরকে ক্রেডিটার্স বলে। তার মানে আমরা মনে করি শেয়ার আর ডিবেঞ্চার পার্থক্য যখন পড়েছেন ওখানে কি বলে, শেয়ারের মালিককে কি বলে শেয়ার হোল্ডার, আর কোম্পানি মালিককে কি বলে ক্রেডিটার্স, কোম্পানি। এটা ক্রেডিটার্স তো ঠিকই লেখা আছে, প্রোভাইডার অফ লোন ক্যাপিটাল সাপ্লাই রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ লোন টু দ্য বিজনেস। ঠিক আছে, রিজনটা কি বলছে, আমাদের ব্যবসায় যারা লোন প্রোভাইড করে তাদেরকে ক্রেডিটার্স বলি। ঠিক আছে, তার মানে এই লাইনটারই মানে দেখ কি আছে এখানে, হতে হতে পারে কি, দেখ বলছে প্রোভাইডার অফ লোন ক্যাপিটাল, লোন ক্যাপিটাল যারা প্রোভাইড করে বা লোন ক্যাপিটাল যারা সাপ্লাই করে, প্রোভাইডার লোন ক্যাপিটাল সাপ্লাই দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ লোন টু দ্য বিজনেস। বিজনেস এই লোনের টাকাটা দরকার। অন্যান্য পয়েন্ট কি বলেছে, মানে এই লাইনটা দুটো লাইন আমার ঠিকঠাক লাগছে। প্রথম স্টেটমেন্ট, প্রথম রিজনটা আমার কাছে ঠিক ভুল লাগে, রং লাগে, ঠিকই লেগেছে। দেখি তো অন্য কোনো রিজন কাছাকাছি ম্যাচ করছে নাকি। দ্য লোন প্রোভাইডার ডু নট বিয়ার এনি লস অফ দ্য বিজনেস। ঠিক আছে, তো তার বলছে দিস, মানে বলছে ব্যবসার যদি কোনো লস হয় সেটা তো লোন প্রোভাইডার বিয়ার করে না। ঠিক, কোনো ভুল নেই, এই লাইনটা ঠিক। কিন্তু পার্টিকুলার এই স্টেটমেন্টের রিজন কি এটা সেটা বুঝতে হবে। লাইনটা ঠিক, মানে বলেছে যে লোন, যারা লোন আমাদের বিজনেস প্রোভাইড করে তাদেরকে কি বলা হয়, ক্রেডিটার্স বলা হয়, ক্রেডিটার্স বলা হয়। এবার আমি কি বললাম যে না, প্রথম অ্যান্সারটা হবে, কারণ আমাদের ব্যবসায় যারা লোন সাপ্লাই করে, কেন লোন সাপ্লাই করে বল, কেন লোন সাপ্লাই করে ব্যবসায়, আমার টাকার দরকার, আমার ব্যবসায় টাকার দরকার, তা এটা তো ঠিক আছে। এবার এর সঙ্গে এতে কোনো ম্যাচ আছে যে আমাদের আমাদের ব্যবসায় যারা লোন প্রোভাইড করে তাদেরকে ক্রেডিটার্স বলা হয়, কারণ ক্রেডিটার্স। এবার ব্যবসায় লস হলে লোন প্রোভাইডাররা বলছে কোনো, এই যে বলেছে লোন প্রোভাইডার ডু নট বিয়ার এনি লস। ঠিক আছে, বিজনেস বিজনেস কোনো লস ওরা বিয়ার করে, এর সঙ্গে কোনো লাইনে মানে নেই। ঠিক আছে, তো দিস টাইপ অফ ক্যাপিটাল মে নট বি ফাউন্ড ইন সাম কোম্পানি। কিছু কিছু ক্যাপিটালে, হ্যাঁ এটা সত্যি, মানে লাইনটা দেখ বি সি ডি পয়েন্ট গুলোতে কোনো ভুল লিখে দিই, লেখাগুলো ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হলো স্টেটমেন্টের অরিজিনাল রিজন কোন, অরিজিনাল রিজন এ, অরিজিনাল রিজন এ, কিন্তু বাকি পয়েন্ট গুলো লাইন গুলো মানে মানেগুলো ঠিক, মানে কোনো ভুল লেখা নয়। মানে ভুল মানে কি, মানে এটা কোনো স্টেটমেন্টটা ফলস নয়, কিন্তু এটার কি রিজন, এটার কি রিজন এটা। আচ্ছা, হয়ে গেল, এই টাইপের কোশ্চেন গুলো হয়ে গেল। ওই যে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ ফ্রম দ্য স্টেটমেন্ট নিয়ে দেন, অ্যাপ্রোপ্রিয়েট অল্টারনেটিভ কোনটা হতে পারে। বলছে কি দেখ,
স্টেটমেন্ট বলছে শর্ট টার্ম ডিমান্ড ক্যাপিটাল ক্যান বি মিট উইথ দ্য হেল্প অফ লোন ক্যাপিটাল। বলছে কি শর্ট টার্ম ডিমান্ড মানে শর্ট টার্ম ডিমান্ড বুঝিস তো, শর্ট টার্ম মানে কি স্বল্প মেয়াদী, লং টার্ম মানে কি দীর্ঘ মেয়াদী, মিড টার্ম মানে কি মধ্য মেয়াদী, ঠিক আছে। শর্ট টার্ম মানে কম সময়ের জন্য, শর্ট টার্ম ডিমান্ড অফ ক্যাপিটাল, ঠিক আছে। তোর অল্প দিনের জন্য তোর টাকা দরকার, ঠিক আছে, তখন তুই লোন ক্যাপিটালের সাহায্য নিতে পারি। তো আমার অল্প দিনের জন্য টাকা দরকার, লোন নিতে পারি তো অল্প দিনের জন্য, হ্যাঁ নিতেই পারি। রিজন কি বলেছে, ইট ইজ নট এক্সপেক্টেড টু ইস্যু অফ শেয়ার ফর কালেকশন অফ ক্যাপিটাল টু মিট শর্ট টার্ম ডিমান্ড। এর জন্য দেখ, আজকে আমি ব্যবসা করছি, আমার টাকার দরকার, আমি কিসের সাহায্যে টাকা জোগাড় করতে পারি, হয় লোন নিতে পারি আর নাহলে শেয়ার ইস্যু করতে পারি, দুটো অপশন আছে। তা আমার যখন কম সময়ের জন্য টাকা দরকার, আমি কেন শেয়ার ইস্যু করতে যাবো? শেয়ার ইস্যু করলে অনেক ক্ষতি হতে পারে, শেয়ার ইস্যু করলে কোম্পানি যা লাভ হবে লাভের ভাগ তো শেয়ার হোল্ডারকে দিতে হবে, ঠিক আছে। দিতেই হবে দিতে থাকতে হবে, অবিরাম দিতে হবে, ঠিক আছে, কন্টিনিউয়াস প্রসেস ধরে দিতে হবে। তার মানে আমার যদি শর্টেজ থাকে, যদি আমার টাকার দরকার হয়, যে শর্ট টার্ম দরকার হয়, লং টার্ম হলে ঠিক আছে, যদি শর্ট টার্ম দরকার হয় না, তখন আমি শেয়ার ইস্যু করার জায়গায় আমি লোনটা নিতে পারি। তাই লিখেছে ইট ইজ নট এক্সপেক্টেড টু ইস্যু অফ শেয়ার কালেকশন অফ ক্যাপিটাল টাকা কালেক্ট করার জন্য শেয়ার ইস্যু করার দরকার নেই টু মিট শর্ট টার্ম ডিমান্ড। তাহলে কারেক্ট অ্যান্সারটা কি আসছে? আচ্ছা, স্টেটমেন্টটা সঠিক আর রিজনও সঠিক, তো স্টেটমেন্ট অ্যান্ড রিজন বোথ আর ট্রু। 86 প্রোভাইডার অফ লোন ক্যাপিটাল, ঠিক আছে, লোন ওই একই কথা, লোন ক্যাপিটাল যারা প্রোভাইড করছে হ্যাভ দ্যাট ক্লেম ওভার দ্য প্রফিট অফ দ্য বিজনেস। আচ্ছা, আমাদের ব্যবসায় আজকে আমি ব্যবসা করছি, আমার ব্যবসায় যে লোন প্রোভাইড করে, তা আমার ব্যবসার লাভের ভাগ কত দেবো বল দেখি। যে আজকে ধর বাবা ব্যবসা করছে, কারোর থেকে লোন নিয়েছে, মার্কেট থেকে লোন নিয়ে ব্যবসা করছে, তাহলে লোন নিয়ে যার থেকে লোন নিয়ে তাকে কি দেবে, ইন্টারেস্ট দেবে, নাকি তো প্রফিটটাও দেবে। এখানে কি বলেছে, প্রোভাইডার অফ লোন ক্যাপিটাল হ্যাভ দ্য ক্লেম, ঠিক আছে, ওভার দ্য প্রফিট অফ দ্য বিজনেস। বলছে যারা লোন দেয় তারা কি প্রফিট দাবি করতে পারে কোম্পানি থেকে? না, এটা ফলস। রিজন কি বলছে, দে গেট ইন্টারেস্ট ইফ দেয়ার ইজ প্রফিট, যদি প্রফিট হয় তাহলে ইন্টারেস্ট পাবে, ইফ ডু নট গেট ইন্টারেস্ট। কি কথা বলেছে, বলছে প্রফিট হলে ইন্টারেস্ট দেবে, লস হলে ইন্টারেস্ট দেবে, হয় না কখনো। তার মানে দুটোই ফলস। এটা অনেক সোজা কোশ্চেন, এই কোশ্চেন অনেক সোজা কোশ্চেন। 87 জেনারেলি ইন্টারেস্ট ইজ নট পেড অন ওন ক্যাপিটাল, ঠিক আছে, অফ দ্য বিজনেস। বলছে জেনারেলি ইন্টারেস্ট ইজ নট পেড অন ওন ক্যাপিটাল, মানে বলছে ভালো করে গল্পটা বল, জেনারেলি নর্মাল সেন্সে কি বলছে, মালিক যে ব্যবসা যে ক্যাপিটাল ইনভেস্ট করে না, তার উপর ইন্টারেস্ট দেয় না, ঠিক আছে। বলছে আজকে তুই ধর ক্যাপিটাল ব্যবসাকে দিলি, ঠিক আছে, তার উপর ইন্টারেস্ট হয় না। বলছে আমরা পিএলএফ করেছিলাম, পার্টনারশিপে হয়, কিন্তু জেনারেলি বলছে মানে সোল প্রসেসিং বিজনেস হয়। আমরা এই লেভেলে ফায়ার এখন করেছিলাম, ওখানে ইন্টারেস্ট ক্যাপিটাল নিতাম, ক্যাপিটাল থাকতো না, নিতাম না, ইন্টারেস্ট ক্যাপিটাল নেওয়া উচিত না। এক মালিকানা বিজনেসে হয় না। আজকে ধর আমি ব্যবসা করছি, ব্যবসাকে ক্যাপিটাল দিলাম, আমি ব্যবসা থেকে ইন্টারেস্ট নেবো না, ব্যবসা থেকে শুধু প্রফিট নিই, ঠিক আছে, এটা অরিজিনাল নিয়ম। কিন্তু তুমি পার্টনারশিপ বিজনেসে দেখ, পার্টনারশিপ বিজনেসে 3-4টে পার্টনার মিলে ব্যবসা করছে, সবাই টাকা দিচ্ছে, কেউ বেশি দেবে কেউ কম দেবে, ওখানে কিন্তু তুমি ইন্টারেস্ট নেবে না। তাহলে পার্টনারশিপ বিজনেসে ইন্টারেস্ট পাওয়া যায়, কিন্তু সোল প্রসেসিং বিজনেসে ইন্টারেস্ট পাওয়া যায় না। তো এখানে জেনারেলি ইন্টারেস্ট ইজ নট পেড অন ওন ক্যাপিটাল অফ দ্য বিজনেস, ঠিক আছে। রিজনটা কি, দ্য প্রফিট অফ দ্য বিজনেস মে বি ডিক্রিজ ডিউ টু কস্ট অফ কালেকশন অফ দিস টাইপ অফ ক্যাপিটাল। অ্যাজ লাইনের মানে কি বলেছে দেখ, ব্যাপারটা কি বলতে চাইছি ভালো করে দেখ, শোন, লাইনের মানে বলতে চাইছি যে ধর আজকে ধর ব্যবসায় আমি 10 লাখ টাকা ইনভেস্ট করেছি, এক মালিকানা কার, এবার 10 লাখের 10% ধর ইন্টারেস্ট কত হলো 1 লাখ, ঠিক আছে। তো 1 লাখ টাকা যদি আমি নিয়ে নিই, তাহলে ব্যবসার প্রফিটটা কমে যাবে, আমি যদি নিয়ে নিই প্রফিটটা কমে যাবে। তো এটাই বলছি, দ্য প্রফিট অফ দ্য বিজনেস মে বি ডিক্রিজ ডিউ টু দ্য কস্ট অফ কালেকশন, ঠিক আছে, অফ দিস টাইপ অফ ক্যাপিটাল। তো এখানে স্টেটমেন্টটা সঠিক, ঠিক আছে, স্টেটমেন্টটা সঠিক, কিন্তু রিজনটা কি বলছে, রিজনটা বলছে, রিজন ঠিক লাগছে না, রিজনটা ঠিক নয়। বলছে দ্য প্রফিট অফ দ্য বিজনেস মে বি ডিক্রিজ, প্রফিটটা কমবে ডিউ টু কস্ট অফ কালেকশন অফ দিস টাইপ অফ ক্যাপিটাল, ঠিক আছে। এই ক্যাপিটালের ফলে ভালো করে বুঝবি, মানে কি বলতে চাইছি একটু বোঝ। এখানে কিন্তু ইন্টারেস্টের কথা বলেনি, ও বলছে প্রফিটটা কমবে। কেন প্রফিটটা কমবে? বলছে ডিউ টু কস্ট অফ কালেকশন, ঠিক আছে, কস্ট অফ কালেকশন অফ দিস টাইপ অফ ক্যাপিটাল, ঠিক আছে, এই ধরনের ক্যাপিটাল কালেক্ট করতে যে খরচা হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, তার ফলে প্রফিটটা কমবে। তো এখানে স্টেটমেন্টটা সঠিক হচ্ছে, রিজনটা ঠিক নয়। 88 কি বলছে, দ্য অ্যামাউন্ট অফ ডিবেঞ্চার ইজ নট ইউজুয়ালি রিকোয়ার্ড টু বি রিফান্ডেড আফটার দ্য ম্যাচুরিটি পিরিয়ড। ডিবেঞ্চারের টাকাটা বলছে ইজ নট ইউজুয়ালি রিকোয়ার্ড, বলছে ডিবেঞ্চারের টাকাটা ম্যাচুরিটি পিরিয়ডের পর ফেরত দেওয়ার কোনো দরকার নেই। আমি যদি কারো থেকে লোন নিই, বলছে লোনের টাকা ফেরত দেওয়ার দরকার, এটা ঠিক নাকি? না, এটা কি করে ঠিক হয়? লোন নিয়ে লোনের টাকা ফেরত দিতেই হবে,
তারপরে স্টেটমেন্টটা ফলস আছে। আর রিজন কি বলছে, দ্য ডেট অ্যান্ড মোড অফ রিপেমেন্ট অফ ডিবেঞ্চার অ্যামাউন্ট টু বি ডিসাইডেড এট দ্য টাইম অফ ইস্যু অফ ডিবেঞ্চার। হ্যাঁ, তুই যখন লোন নিবি তুই বলবি কবে টাকা শোধ করবি এবং বলবি তুই কিভাবে টাকা শোধ করবি, ক্যাশে, অনলাইনে, চেকে, বুঝতে পারলি তো, সব তুই বলে দিবি। তার মানে এখানে স্যার স্টেটমেন্ট তো ভুল লাগছে কিন্তু রিজনটা ঠিক লাগছে। 89 স্টেটমেন্ট বলছে কি, শেয়ার হোল্ডার ডু নট গেট ডিভিডেন্ড ইউজুয়াল ইফ দেয়ার ইজ নো প্রফিট আর্নড বাই দ্য বিজনেস। বলছে শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড পাবে না, ডিভিডেন্ড পাবে না যদি বিজনেস যদি প্রফিট কামাতে না পারে। সঠিক তো, বিজনেস যদি প্রফিট করে তাহলে তো ওরা ডিভিডেন্ড পাবে, তাহলে এটা স্টেটমেন্ট সঠিক। রিজন, শেয়ার হোল্ডার আর জয়েন্ট ওনার অফ দ্য জয়েন্ট স্টক কোম্পানি। আচ্ছা, শেয়ার হোল্ডাররা কোম্পানির কি একা মালিক হয়? শেয়ার হোল্ডার জয়েন্ট ওনার হয়, জয়েন্ট, যৌথ মালিক। এই জন্য এখানে কোম্পানির আর একটা নাম কি জানিস, কোম্পানি কাউন্ট করে যৌথ মালিকানা। বলতে না, যৌথ মূলধনী কোম্পানি, যৌথ মালিকানা। ঠিক আছে, যৌথ মালিকানা। তাহলে এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে? স্টেটমেন্টটা তো ঠিক, স্টেটমেন্টটা তো ঠিক, তো স্টেটমেন্টটা ঠিক, রিজনটাও ঠিক। 90 স্টেটমেন্ট কি বলছে, প্রোভাইডার অফ লোন ক্যাপিটাল ডু নট হ্যাভ এনি ক্লেম ওভার দ্য প্রফিট অফ দ্য বিজনেস। মানে যারা আমাদের ব্যবসায় যারা লোনটা প্রোভাইড করে না, ঠিক আছে, ডু নট হ্যাভ এনি ক্লেম, ঠিক আছে, এনি ক্লেম মানে ওরা ওরা কোনো ক্লেম করতে পারে না, প্রফিটের ক্লেম করতে পারে না। ঠিক আছে, এটা হচ্ছে স্টেটমেন্টের সঠিক। রিজনটা কি বলছে, দে আর এন্টারেস্ট। কেন কেন ওরা করতে পারে জানিস? যারা ব্যবসায় আমাদের লোন দেয় তারা তো প্রফিট ব্যবসা থেকে পেতে পারে না। ওরা কেন পেতে পারে প্রফিট? কারণ ওরা তো, ওরা কি পাবে? ব্যাস তাই লিখেছে, বিধান তাই লিখেছে। ওই দে আর এন্টাইটেলড অনলি টু গেট ইন্টারেস্ট, এটা প্রি ডিটারমাইন্ড ডেট, মানে আগে থেকে ফিক্সড হয় এমন নেই, মাঝে মাঝে চেঞ্জ হয়ে যাবে। প্রি ডিটারমাইন্ড ডেট হয়ে গেল, সিম্পল কোশ্চেন দিয়েছে। 91 এগুলো প্রথম দিন পড়েছিলাম সব থিওরিতে। স্টেটমেন্ট কি বলছে, লোন ক্যাপিটাল ইজ ইন্টারনাল লাইবিলিটি অফ দ্য বিজনেস। আচ্ছা, লোন কি ইন্টারনাল লাইবিলিটি না এক্সটার্নাল লাইবিলিটি বলেছিল? তাহলে স্টেটমেন্ট টু। রিজন কি বলছে, ইট ইজ কালেক্টেড ফ্রম দ্য পার্টিজ এক্সেপ্ট ওনার ফ্রম দ্য বিজনেস। মানে এই টাকাটা কার থেকে জোগাড় করি না, মালিক ছাড়া বাইরের লোকের থেকে। দেখ রিজন তাই বলেছে, তাই স্যার রিজনটা ঠিক লাগছে, রিজনটা ঠিক। মানে এখানে রিজনটা ঠিক মানে কি, মানে লোন ক্যাপিটালের রিজনটা কি, লোন জিনিসটা কি বলছে, এটা আমরা কালেক্ট করি, লোন ক্যাপিটাল কালেক্ট করি পার্টির থেকে, ঠিক আছে, যে কিনা ব্যবসার মালিক নয়। লোনের রিজনটা এটা। ও ইচ্ছা করে এখানটা এটা লিখে দিয়েছে। ও যদি এখানে ইন্টারনালের জায়গায় যদি এক্সটার্নাল লিখতো, আমি বলতাম স্টেটমেন্ট অ্যান্ড রিজন বোথ ট্রু। রিজনটা ঠিকই আছে। এবার ট্রু ফলস, এই তো সোজা কোশ্চেন। ডিবেঞ্চার ক্যান বি ডিভাইডেড ইন্টু টু টাইপস অন দ্য বেস অফ সিকিউরিটি। আচ্ছা, তুই যে দিক থেকেই ভাব, আমরা যখন পারি যে দিক থেকে ভাবতাম, সব দিক থেকে দু ভাগে ভাগ করা যায়। সে তুই রিডেমশনের দিক থেকে ভাব, কনভার্সনের দিক থেকে ভাব, বলেছিলাম না? তাই এখানে কি বলেছে, এখানে সিকিউরিটির দিক থেকে দুভাবে ভাগ করা যায়, একটা সিকিউর একটা আনসিকিউর। তার বলছে কি, জয়েন্ট স্টক কোম্পানি, ঠিক। 2 নম্বর বলছে জয়েন্ট স্টক কোম্পানি ক্যান বি ডিফারেন্ট টাইপ অফ ডিবেঞ্চার। ঠিক আছে, ও ওই জয়েন্ট স্টক কোম্পানি ডিফারেন্ট টাইপের ডিবেঞ্চার ইস্যু করতে পারে, মানে ও পারে ডিবেঞ্চার ইস্যু করতে পারে, প্রিমিয়াম ডিসকাউন্ট, বিভিন্ন ধরনের ডিবেঞ্চার ইস্যু করতে পারে। ঠিক আছে, এটা হয় তুই এইভাবে বলতে পারি, টাকা দিব, অন্যভাবে বলতে পারি যে স্যার বিভিন্ন রকমের আরো তো ডিবেঞ্চার ছিল, বিভিন্ন রকম ডিবেঞ্চার ছিল। মানে অ্যাকচুয়ালি জয়েন্ট স্টক কোম্পানি বিভিন্ন ধরনের ডিবেঞ্চার ইস্যু করতে পারে, কি না, রেজিস্টার ছিল, তারপর কত ছিল, রিডিএমএ ছিল, ইডিএমএ ছিল, কত ছিল, বিভিন্ন ডিবেঞ্চার ছিল। ইন ইন্ডিয়া ইডিএমএল ডিবেঞ্চার ক্যান নট বি ইস্যু। সত্যি, আমাদের দেশ ভারতবর্ষে ইরিডেবল ডিবেঞ্চার ইস্যু করা যায় না। এটা সত্যি, এটা একদম সত্যি। ঠিক আছে, এখানে কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই। ঠিক আছে তো? আচ্ছা, ইন কেস অফ জিরো কুপন রেট অফ ডিবেঞ্চার দেয়ার ইজ নো মেনশন অফ জিরো কুপন রেট, কোনো পার্সেন্ট হয়ে গেল, সব করে সব। 93 ডিবেঞ্চার ক্যান বি ইস্যুড পার অ্যান্ড ক্যান অলসো বি রিডিম পার। বলছে কি, দেখ ভালো করে শুনবি, ডিবেঞ্চার যদি ইস্যু করি পারে, শোধ করছি পারে, এটা তো হতেই পারে, কারণ আমরা অঙ্ক করলাম না, রিডেমশন অঙ্ক। ইস্যু করছি পারে, আমি ধর নিলাম 100 টাকা, শোধ করলাম 100 টাকা, হতেই পারে 100 টাকা নিয়ে 100 টাকা শোধ করতে হতে পারে। দুয়েরটা কি বলে, ডিবেঞ্চার ক্যান বি ইস্যুড প্রিমিয়াম অ্যান্ড ক্যান বি রিডিম ডিসকাউন্ট। মানে তুই টাকা নিলি 110 টাকা, তুই টাকা নিলি 110 টাকা, শোধ করলি 90 টাকা। এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। আমরা এরকম করেই ডিবেঞ্চার ইস্যু করেছি প্রিমিয়ামে, ইস্যু প্রিমিয়ামে করলে রিডিম ডিসকাউন্টে করা যায়। দুয়েরটা ফলস। তিনেরটা কি বলে, ডিবেঞ্চার ইস্যু ডিসকাউন্ট, মানে তুই 90 টাকা নিয়েছিস, শোধ করছিস 110 টাকা করেছিলাম,
এগুলো করে ইস্যু ডিসকাউন্ট রিডিম প্রিমিয়াম হতে পারে, ইস্যু ডিসকাউন্টে রিডিম প্রিমিয়াম হতে পারে। এর উদাহরণগুলো ভাব, এই যে আমি বলছি এখানে ধর ইস্যু, একটা হচ্ছে রিডিম। তুই 100 টাকা নিয়েছি, 100 টাকা শোধ করতে হবে, হ্যাঁ হতে পারে, ঠিক আছে। তুই 110 টাকা নিয়েছিস, তুই 90 টাকা শোধ করছিস, এটা হয়, এটা কখনো হয়, এটা হয়, ঠিক আছে, এটা হয় না, ক্যান্সেল। তারপর কি বলেছে বল, তুই 90 টাকা নিয়েছিস, তুই 110 টাকা শোধ করছিস, এটা সম্ভব, প্রয়োজন লস অন শিওর ডিবেঞ্চার হতো। আর লাস্ট কি বলছে, ডিবেঞ্চার ইস্যু করে ডিসকাউন্ট, তুই 90 টাকায় ইস্যু করে ধর 90 টাকায় শোধ করছিস, এটা হয় না, এটাও হয়। তাহলে এই দুটো কোন দুটো হয় না দেখলি তো। তো বলছি কি ইন্টারন্যাশনাল লোন ইজ চার্জ এগেন্স প্রফিট, হ্যাঁ ইন্টারন্যাশনাল লোন চার্জ এগেন্স প্রফিট, ঠিক আছে তো, এটা রাইট। লোন ক্যাপিটাল যে ইন্টারনাল ক্যাপিটাল ভুল, তাহলে ইন্টারেস্ট অ্যাট আ ফিক্সড রেট ইফ নট রিকোয়ার্ড পেড লোন ক্যাপিটাল। তাহলে এখানে কি বলতে চাইছে, বলছে ইন্টারেস্টের ফিক্সড রেট দরকার হচ্ছে কি দরকার নেই, বলতে কি ইন্টারেস্টের, তুই যখন লোন নিবি ইন্টারেস্টের ফিক্সড রেট হয় দরকার আছে, সেটাও বলে দিয়েছে, বলে ফিক্সড দরকার নেই বলে দিয়েছে। লোন ক্যাপিটাল বেসিক্যালি ফিক্স ক্যাপিটাল, লোন ক্যাপিটাল ফিক্স ক্যাপিটাল না, এটা ফিক্স ক্যাপিটাল নয়, লোন ক্যাপিটাল কোনো ফিক্স ক্যাপিটাল হতে পারে, ঠিক আছে। ফিক্স ক্যাপিটাল কোন ইনিশিয়াল ক্যাপিটাল, ওটা ফিক্স ক্যাপিটাল, এটা ফিক্স ক্যাপিটাল নয়। তাহলে প্রথমটাই রাইট। 95, প্রোভাইডার অফ লোন ক্যাপিটাল ক্রেডিটার্স অফ দ্য বিজনেস, স্যার ঠিক আছে। ওন ক্যাপিটাল ইজ কালেক্টেড ইস্যুইং শেয়ার টু দ্য পাবলিক, ঠিক আছে, ঠিক আছে তো। ওন ক্যাপিটাল ইজ দ্য ইন্টারনাল ক্যাপিটাল অফ দ্য বিজনেস, ঠিক আছে। ওন ক্যাপিটাল হচ্ছে ইন্টারনাল ক্যাপিটাল অফ দ্য বিজনেস, ব্যবসার ইন্টারনাল ক্যাপিটাল, ঠিক আছে। ইন্টারেস্ট ইজ পেড অন ওন ক্যাপিটাল স্পেসিফিক রেট, না এটা ভুল, এটা ভুল। এখানে আমার কাছে 1 2 3 সঠিক লাগছে, বুঝতে পারলি তো। এক একটা কি বলেছে, আমাদের ব্যবসায় যারা লোন প্রোভাইড করে তাদেরকে কি বলা হয়, ক্রেডিটার্স, ঠিক আছে। ওন ক্যাপিটাল ইজ কালেক্টেড বাই ইস্যুইং শেয়ার, পাবলিককে শেয়ার বেচেই তো আমরা ওন ক্যাপিটাল টাকাটা জোগাড় করি, এটাও ঠিক লাগছে। ওন ক্যাপিটাল ইজ দ্য ইন্টারনাল ক্যাপিটাল অফ দ্য বিজনেস, তাই তো, ওন তো ইন্টারনাল ক্যাপিটাল। তাহলে এখানে আমি এই অপশনটা দেখতে পারলাম না কোথাও, দেখতো 1 2 3 ট্রু লেখা আছে না। চারটা ফলস হবে। 96, 96, ফান্ড আর ক্রিয়েটেড টু রিপে দ্য ওন ক্যাপিটাল। ফান্ড কেন ক্রিয়েট করা হয়, বলছে ফান্ড কেন ক্রিয়েট করা হয়, বলছে ওন ক্যাপিটাল শোধ করার জন্য ফান্ড ক্রিয়েট করা হয় না। ফান্ড ক্রিয়েট করা হয় ওন ক্যাপিটাল শোধ করার জন্য না, ওন ক্যাপিটাল শোধ করার জন্য। দেখ এটা তো সেরকম ভাবে কনটেক্সটে পড়িনি আমরা এই পয়েন্টটা, তো আমি বলছি ফান্ড কেন ক্রিয়েট করে, দেখ ডিবেঞ্চার আমি যদি লোন নিই না, লোনের টাকা শোধ করার জন্য ফান্ড ক্রিয়েট করা হয়। লোনের টাকা শোধ করার জন্য ফান্ড ক্রিয়েট করা হয় নাকি ক্যাপিটাল ক্রিয়েট করার জন্য, ভালো করে বোঝ। লোন শোধ করার জন্য ফান্ড ক্রিয়েট করা হবে নাকি ক্যাপিটাল শোধ করার জন্য ফান্ড ক্রিয়েট করা হবে, লোন শোধ করার জন্য ফান্ড ক্রিয়েট করে, লোন, লোন শোধ করার জন্য। এই জন্য এর একটা নাম বল, ফান্ডের নামটা কি জানিস, বলছি ডিবেঞ্চার রিডেম্পশন ফান্ড। এরপরে আমাদের এই সিবিএসসি বোর্ডে আছে না, আমাদের নেই এখানে সিলেবাসে দেখলাম নেই, গ্র্যাজুয়েশনে আছে। মানে লোনের টাকা শোধ করার জন্য কোম্পানি একটা ফান্ড ক্রিয়েট করে, সেই ফান্ডটাকে বলা হয় ডিবেঞ্চার রিডেম্পশন ফান্ড। তো জানতেও হবে না নাম, আমি তোকে বলে দিলাম, শুধু ফান্ড বলেছে। প্রোভাইডার অফ লোন ক্যাপিটাল বিয়ার লস অফ দ্য বিজনেস। আচ্ছা ব্যবসার যদি কোনো লস হয়, যে লোন দেবে সে বিয়ার করে, ব্যবসায় লস হলে বিয়ার করবে না, ও বিয়ার করবে, এটা ফলস, এটা ফলস। তারপর লোন ক্যাপিটাল ইজ আ মাস্ট ইন কেস অফ জয়েন্ট স্টক কোম্পানি, ঠিক আছে। বলছে জয়েন্ট স্টক কোম্পানি লোন নেওয়া বাধ্যতামূলক, মানে কোম্পানিতে লোন নেওয়া বাধ্যতামূলক না, সত্যি কথা বলছি লোন নেওয়া বাধ্যতামূলক নয়, যদি দরকার হয় তাহলে বাধ্যতামূলক না। এখানে বলেছে একটা কথা বলেছে, এখানে মাস্ট, মাস্ট বলেছে, না না এটা ঠিক নয়, ভুল। চারটা, ওন ক্যাপিটাল ক্যান নট বি কনভার্টেড লোন ক্যাপিটাল, বলছে শেয়ার ক্যাপিটালকে তুই লোনে কনভার্ট করতে পারবি না, লোনকে শেয়ার নিতে পারিস, শেয়ারকে লোনে নেওয়া যায় না, ঠিক আছে। তুই কমন একটা সিম্পল ভাব, আগে তুই একটা কোম্পানির মালিক হয়েছিস, মালিক মানে কি কোম্পানির প্রফিটের ভাগ, আর লোন হলে কি পুরো প্রফিটের ভাগ পাবি, তাই কি শুধু ইন্টারেস্ট পাবি। দেখ অনেকের মনে একটা, তুই একটা ভাবতে পারিস যে ধর যদি প্রফিট হয় তাহলে তুই পাবি, লস হলে কিছু পাবি না, ঠিক আছে। কিন্তু তুই যদি লোন নিস, লোন হয় তাহলে তুই একটা ফিক্সড ওটা তোকে দেবে। এবার যারা বড় বড় মানে একটা রেশনাল পার্সন হয় না, তারা কি ভাবে, তারা কি ভাবে, অনেকে অনেকে ভাবতে পারে কি বলতো, অনেকে ভাববে যে না ধর ফালতু লস হবে, ওখানে হয়তো একটা ফিক্সড পাবোই না, তাহলে ওই যে তুমি যদি জীবনে কিছু করতে যাও তোমাকে রিস্ক নিতে হবে। যারা আজ পর্যন্ত বড় লোক হয়েছে বা বড় হতে পেরেছে, ঠিক আছে, তাদের কিন্তু শেয়ারে টাকা ইনভেস্ট করতে, শেয়ারে হিউজ প্রফিট পাওয়া যায়, আবার হিউজ লস হয়, হিউজ প্রফিট আবার হিউজ লস, তাহলে গেইন না, তোমাকে রিস্ক নিতে হবে।
রিস্ক নিলেই লাভ হবে। এই যেমন ধর মাঝখানে বলছি অনেকে যারা শেয়ার কেনা বেচা করে, শেয়ার ট্রেড করে, ঠিক আছে, ফোর্থ সেমে আছে, কিছু নাকি গোল্ডের দাম মানে প্রচুর হু করে বেড়ে গেছিল। মানে একটা কেউ আভাস পেয়েছিল, মানে যারা শেয়ার নিয়ে খেলাধুলা করে, মানে খেলাধুলা মানে শেয়ার নিয়ে মানে শেয়ার নিয়ে চর্চা করে, ঠিক আছে, ও ভেবেছিল যে না শেয়ারের দাম হুট করে বেড়ে যাবে, তো শেয়ার খুব টাকা লাগিয়ে গেছে। শেয়ার খুব টাকা লাগিয়ে দেখুন পুরো গেম। শেয়ার মার্কেটটা বিশাল বড় মার্কেট, শেয়ার মার্কেট। তো শেয়ার মার্কেট সম্পর্কে নলেজ থাকলে তো খুবই ভালো। শেয়ার মার্কেট সম্পর্কে মানে অনেক ভালো, মানে ঘরে বসে বসে ইনকাম হবে, বসে কোনো খাটতে হয়, এই জন্য শুধু ব্রেন খাটাতে হয়। আর এই জন্য তোমাকে একটু পড়াশোনা করতে হবে, কোর্স করতে হবে, চলো ঠিক আছে, কোর্স না করলে চলে, নলেজ রাখতে হবে জন্য শেয়ার সম্পর্কে, ঠিক আছে। তো শেয়ার মার্কেটে দেখ, এটাই আমি বলছি। তাহলে কি বলছি এখানে, কি আমি কি বললাম বল, লোন ক্যাপিটাল ইজ আ মাস্ট, ও যেটা বললাম ওন ক্যাপিটাল ক্যান নট বি কনভার্ট ইন লোন ক্যাপিটাল। ওন ক্যাপিটাল কখনো একজন মালিক কখনো লোনে কনভার্ট হয় না, ঠিক আছে। এবার ধর আমি ধর কোম্পানিকে লোন দিয়েছি, কোম্পানি একটা অফার করলো যে তোমাকে এখন লোন দিতে পারছি না, চলো তোমাকে আমি কোম্পানি মালিক করি, অনেকেই এক পায়ে রাজি হয়ে যায়। তো সিম্পল বুঝতে পারছি লাইনটা মানে কি বলছে, ওন ক্যাপিটাল কিন্তু লোনে কনভার্ট করা যায়, তার মানে এটা ঠিক আছে। 97 জয়েন্ট স্টক কোম্পানি ক্যান অ্যাকসেপ্ট ডিপোজিট ফ্রম জেনারেল পাবলিক, ঠিক আছে, ভালো করে বসছো, কি বলেছে, কোম্পানি বা টাটা কোম্পানি ও পাবলিকের থেকে ও কি করে ক্যান অ্যাকসেপ্ট ডিপোজিট, বুঝতে পেরেছি, বুঝছি পাবলিকের থেকে টাকা নেয়, এই কোম্পানি চলে গিয়ে পাবলিকের থেকে টাকা নিয়ে তো কোম্পানি চলে, ঠিক আছে স্যার। ডিবেঞ্চার আর ইস্যু ফর লং টার্ম বেসিস। আচ্ছা ডিবেঞ্চার মানে কি জানিস, আমি তোকে বলছি, তোরা নিশ্চয়ই বিজয় মালিয়ার নাম শুনেছিস। এখন ধর বিজয় মালিয়া কোনো ব্যাংকে বললো আমি ব্যবসা করছি, আমার কিংফিশারটা ডুবে যাচ্ছে, আমার তো অনেক টাকা দরকার, আমার 5,000 কোটি টাকা লোন দরকার, 5,000 কোটি টাকা, আরে ব্যাংক দেবেই না, ব্যাংক দেবে না, ব্যাংক দেবে না। তখন ও কি করবো, তো টাকা দরকার আমার, টাকা দরকার, ওর লাগবেই 5,000 কোটি লাগবে, তখন কি করবে, ও তখন মার্কেটে অ্যাড বলবে যে আমার কোম্পানির লোন দরকার, যারা যারা লোন দিতে ইচ্ছুক তারা ফর্ম ফিল আপ করো, হয়ে গেল 5,000 কোটি টাকা, কোনো সমস্যা নেই, 5,000 কোটি টাকা হয়ে যাবে। কি বললো বুঝতে পারলি, তো মানে এটা হচ্ছে, তার মানে কি বুঝতে পারলি, যখন তোর হিউজ লোন দরকার, হিউজ লোন, অনেক টাকা লোন দরকার, তখন কিন্তু তুই কি নিবি, তখন ডিবেঞ্চার ইস্যু করতে হয়। ডিবেঞ্চার হচ্ছে বড় ধরনের লোন, ঠিক আছে তো। আর এই লোনটা কি অনেক বড় লং টার্মের জন্য হয়, লং শর্ট টার্ম হয় না, ডিবেঞ্চার লং টার্মের বেসিস, ঠিক আছে। তো ডিবেঞ্চার আর ইস্যু ফর লং টার্ম বেসিস, এটা ঠিক লাগছে, লেখাটা ঠিক লাগছে, একেরটাও ঠিক, দুয়েরটাও ঠিক, তিনেরটা। ডিবেঞ্চার আর নট অ্যাকসেপ্টেড ডকুমেন্ট ইন দ্য আই অফ ল, বলছে ডিবেঞ্চার আর নট অ্যাকসেপ্টেড ডকুমেন্ট, ও ডিবেঞ্চারটা ডকুমেন্ট আইনের চোখে, বলছে আইন নাকি এই ডকুমেন্টটাকে অ্যাকসেপ্ট করে, এটা ঠিক। ডিবেঞ্চার কি বলেছিল, আজকে যদি পাবলিক থেকে লোন নিই, পাবলিকে কি দেবো, একটা ডকুমেন্ট দেবো না, ঠিক আছে, আইনের চোখে তো এটা ডকুমেন্ট, ঠিক আছে। তাহলে এটা ভুল লিখেছো, এটা ভুল লিখেছো, একেরটা ঠিক, দুয়েরটা ঠিক, তিনেরটা, চারটা। জেনারেল ডিবেঞ্চার আর ট্রেডেড ইন দ্য শেয়ার মার্কেট, বলছে যে শেয়ার মার্কেট তো নাম শুনেছিস, বলছে জেনারেলি ডিবেঞ্চারটা, হ্যাঁ ডিবেঞ্চারটা জেনারেলি শেয়ার মার্কেটে ট্রেড মানে কেনা আছে, শেয়ার মানে ডিবেঞ্চার কেনা আছে, শেয়ার মার্কেট কেনা হচ্ছে ডিবেঞ্চার, ঠিক আছে। তো ওই দাদা তো সারাদিন তো ঘরে বসে শুধু, ঘরে দরজা বন্ধ করে শুধু এটাই করে ওই দাদা, আর এই যে দিদি করতো সারাক্ষণ শুধু শেয়ার কেনা হয়েছে ঘরে। আমি কিছুদিন আগে মানে একটু নলেজ দেখে আমি ভেবেছিলাম যে গোল্ডের দাম করে বাড়বে, গোল্ড আমি গোল্ডে বেশ ভালো বড় সড় লাগিয়ে দিয়েছিলাম, প্রফিট তুলে নিয়েছি, ভালো প্রফিট, মানে আমি জানতাম এবার এখন টার্গেট আছে, এখন সিলভারে লাগাবো, নেক্সট সিলভার লাগাবো, কারণ সিলভারের দাম হু করে বাড়বে, সিলভার হু করে বাড়বে, সিলভার সিলভারের দাম দেখ, গোল্ড তুই কেজিতে এখন খুব একটা কেনা যায় না, শুনবি না গোল্ড, আর সিলভার গোল্ড বেসিক্যালি ইউজ হয় কোথায়, এই দেখবি, মানে কি বলবো, শৌখিন টাইপের জিনিস, মানে ধর সাজা গোজা, বিয়ে বাড়ি এসব, কিন্তু সিলভার কোথায় ইউজ হয়, সিলভার কি শুধু সাজা গোজা ইউজ হয়, সিলভার বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইউজ হয়, সিলভার আগামী 5 বছরে সিলভার কোথায় চলে যাবে দাম তো আইডিয়া করতে পারবো, ঠিক আছে তো। আমি একদম পুরো সিলভার কিনে টাকাটা একদম পুরো মনে করো টাকাটা হারিয়ে গেছে, সেই অনুযায়ী এখানে আমার এরকম বেশ কিছু জায়গায় মানে বলছি আর কি রেখে দিয়েছি, যেখানে তোর
হিউজ ইনভেস্ট, যেমন ধর এখন যেমন ধর সোনার যে জিনিসগুলো আমার কিছু অনেক আগে এগুলো কেনা ছিল, এগুলো সমস্ত ফিউচার প্ল্যানিং, এগুলো ফিউচার ভাবতে হয়, মানে ফিউচারে কি কি দাম হতে পারে এগুলো। ঠিক আছে, এরকম অনেক কিছু আছে, অনেক জিনিস আছে যে শেয়ার। আর আমাদের মতো দেশে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেট সম্বন্ধে আইডিয়া অনেকের নেই, মানে অনেকে সেইভাবে নেই। কিন্তু তুই ইউএস এর মতন জায়গায়, ইউএসএ, ফ্রান্স, জার্মানি, ওদের দেশে না সবাই, ওদের দেশ এত ডেভেলপ কেন? যে দেশের ক্যাপিটাল মার্কেট যত স্ট্রং সে দেশ তত ডেভেলপ হয়। এটা তুই কোথায় পড়বি জানিস? এটা তুই তুমি পড়ছিস বিজনেস করবি। যে দেশ ক্যাপিটাল মার্কেট যত স্ট্রং সে দেশ তত বেশি ডেভেলপ করবে। ক্যাপিটাল মার্কেট আমাদের দেশে কি হয়, আমি তোকে বলছি, বিদেশ কেন এত ডেভেলপ? বিদেশে কি নেই জানিস? বিদেশে ব্যাংকে টাকা রাখলে তোকে সুদ দিতে হবে, তোকে টাকা দিতে হবে। আর আমাদের দেশে ব্যাংকে টাকা রাখলে তুই সুদ পাবে। তো ওরা ডেভেলপ কোথায় করে যাচ্ছে? ওরা কোথায় ডেভেলপ করছে? কত টাকা ওরা অনেক ডেভেলপ করছে। ওদের দেশে পেনশন নেই, ওরা ডেভেলপ করার কারণ আছে। ওদের দেশে শেয়ার মার্কেটটাকে ওরা প্রমোট করে। ওদের দেশে নিয়ম আছে, বাড়িতে যদি কোনো বাচ্চা জন্ম হয়, ঠিক আছে, আগে মেডিক্লেম করো, আগে মেডিক্লেম করো, কম্পালসারি। দেখ 98 এরটা বলছে, কি বলেছে? বলছে শেয়ার হোল্ডার ডু নট গেট ডিভিডেন্ড ইফ দেয়ার ইজ নো প্রফিট ইন দ্য বিজনেস। ঠিক আছে, শেয়ার হোল্ডার ডিভিডেন্ড পাবে না, ঠিক আছে, যদি ব্যবসায় প্রফিট না হয়। বলছে কি শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড পাবে না, ঠিক আছে, সত্যি সত্যি। তারপর বলেছে কি ডিভিডেন্ড ইজ আ চার্জ এগেন্স্ট প্রফিট। আচ্ছা, ডিভিডেন্ড কি চার্জ এগেন্স্ট প্রফিট জানিস? ডিভিডেন্ড চার্জ এগেন্স্ট প্রফিট দুটো হয় না? আমরা পড়েছিলাম না পিএলএফ এ পড়লাম ফার্স্ট চ্যাপ্টার, ওখানে কি পড়েছিলাম? একটা চার্জ এগেন্স্ট প্রফিট আর একটা চার্জ অ্যাপ্রোপ্রিয়েশন প্রফিট। তাহলে ডিভিডেন্ড কি জানিস? অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। অ্যাপ্রোপ্রিয়েট মানে ভাগ করা, কাদেরকে? মালিকদের ভাগ করা। তো মালিকদের ভাগ করাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েশন। তো ডিভিডেন্ড কাদের ভাগ করা? বেশ হয়ে গেল, ডিভিডেন্ড অ্যাপ্রোপ্রিয়েশন অফ, এটা ভুল হয়ে গেল, এটা ভুল। শেয়ার ডু নট গেট ডিভিডেন্ড হবে না, এটা ঠিক লাগছে। ইকুইটি শেয়ারহোল্ডার ক্যান কাস্ট ভোট ইন মিটিং অফ দ্য কোম্পানি। আচ্ছা, কোম্পানিতে কারা ভোট দিতে পারে জানিস? কোম্পানিতে কারা ভোট দেয়? কারা ভোট দেয়? এমপ্লয়ার ভোট দেয়, শেয়ার হোল্ডাররা, কোম্পানির মালিকরা ভোট দেয়। তো বিজনেস করেছি 11 থেকে, সেকেন্ড সেমিস্টার ছিল তো। কোম্পানিতে কারা ভোট দেয়? কোম্পানিতে ভোট দেওয়ার অধিকার শুধুমাত্র মালিকের থাকে। কোন মালিক? ইকুইটি শেয়ার হোল্ডার থাকে, আর কেউ ভোট দিতে পারবে না। তো এখানে লিখেছে ইকুইটি শেয়ার হোল্ডার ক্যান কাস্ট ভোট ইন দ্য মিটিং অফ দ্য কোম্পানি। কোম্পানির ভোট দেওয়ার অধিকার কার থাকে? ইকুইটি শেয়ার হোল্ডার। ঠিক আছে, তারপর বলছে কি কোম্পানি ক্যান নট পারচেস ইটস ওন ডিবেঞ্চার। ঠিক আছে, আচ্ছা, কোম্পানি কি বলছে? কোম্পানি নিজের ডিবেঞ্চার কিনতে পারে না। এটা একটা গল্প আছে। কোম্পানি না, এদিক শোন, এটাও তোর পরবর্তী সময় জানতে হবে। অ্যাকাউন্টস চ্যাপ্টারে যে বাইব্যাক বলে একটা চ্যাপ্টার আছে, আন্ডার সেকশন কোম্পানি অ্যাক্ট 68 এ বলা আছে কোম্পানি নিজের শেয়ার কিনতে পারে, নিজের ডিবেঞ্চার কিনতে পারে। নিজের শেয়ার কিনতে পারে মানে ব্যাপারটা থেকে বলছি। অনেক রুল আছে, অনেক রুল নিয়ম কানুন আছে। কোম্পানি অ্যাক্ট আছে, কোম্পানি অ্যাক্ট 68 এ বলেছে যে কোম্পানি নিজের ডিবেঞ্চার কিনতে পারে, নিজের ডিবেঞ্চার নিজেকে নিতে পারে। এবং এটা পুরো কিনতে পারে না, একটা নিয়ম আছে যে তোমার 25% কিনতে পারে। ধর আজকে ধর কোম্পানি, ধর ক্যাপিটালে ধর সাপোজ ধর কোম্পানি ধর 1 লাখ টাকা ইকুইটি শেয়ার আছে, কোম্পানি ম্যাক্সিমাম 25% মানে 25,000 টাকা বেশি কিনতে পারে, 25,000 বেশি শেয়ার কিনতে পারে। ব্যাপারটা বুঝলাম না স্যার। ধর কোম্পানি আছে, কোম্পানি চালাতে কোম্পানি প্রচুর টাকা লাগবে, কোম্পানি পাবলিককে শেয়ার 1 লাখ শেয়ার দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এইবার পাবলিককে এই টাকাগুলো ফিরিয়ে দিতে হবে। মানে ব্যাপারটা দেখ, গল্পটা ভালো করে তোকে বুঝতে হবে, ঠিক আছে তো? এই যে কোম্পানি পাবলিকের থেকে টাকা দরকার বলে, কোম্পানি বলেছে আমার টাকা দরকার ব্যবসা করতে গেলে, তো আমার কোম্পানি যারা মালিক হতে চাও তাহলে তোমরা টাকা লাগাও। তো সবাই শেয়ার কিনেছে, ঠিক আছে। এবার কোম্পানি না ফায়দা ফায়দা হতে মানে বুঝতে পারছিস? কোম্পানি একটা সুযোগের অপেক্ষা করে, ঠিক আছে তো? তো এখানে এখানে এটাই বলছি যে ওদের কোম্পানি তার নিজের ডিবেঞ্চারটা বিক্রি করতে পারে। কোম্পানি তার নিজের ডিবেঞ্চার বিক্রি করতে পারে, কখন বিক্রি করতে পারে আর কোথায় বিক্রি হয় এটা জানিস? এটা স্টক মার্কেটে বিক্রি হয়। নিজের ডিবেঞ্চার স্টক মার্কেটে গিয়ে বিক্রি হয়, ঠিক আছে। কোম্পানি ক্যান নট পারচেস ইটস, ও আমি এখানে ইয়ের কথা বললাম না, ইয়ে এই দেখ আমি গল্পটা একটু বলে দিচ্ছি। এখানে বলছে কোম্পানি ক্যান নট পারচেস, বলছে কোম্পানি পারচেস করতে পারে না, নিজের ডিবেঞ্চার পারচেস করতে পারে না। এটা কিন্তু গল্পটা নিজের এই সম্পর্কে নাকি গল্পটা বলছে। ধর সাপোজ ধর কোম্পানির আজকে প্রচুর টাকা লাগবে, ঠিক আছে। তো কোম্পানি অ্যাড দিয়েছে আমার কোম্পানির, আমার প্রচুর লোন দরকার, কারা কারা লোন দিতে চাও বলো। তো পাবলিক, বিভিন্ন পাবলিক এসে ধর এ এসছে, বি এসছে, সি এসছে, ডি এসছে। এবার এর কাছে ধর 10 লাখ টাকা ছিল, 10 লাখ টাকা জমা রেছিল। ও কোম্পানিকে 10 লাখ টাকা দিয়ে দিচ্ছে, এটা কোম্পানি। ও কোম্পানিকে 10 লাখ টাকা দিচ্ছে। কোম্পানি ওকে কি বলেছে?
বলছে যতদিন না পর্যন্ত তোমার টাকা শোধ করতে হবে তোমাকে প্রতি বছর আমি 10% করে সুদ দেবো, এরকম সবাই দিয়ে টাকা। বলছে যতদিন না পর্যন্ত শোধ করতে ততদিন তোমার 10% করে সুদ দিতে থাকে। ঠিক আছে, তাও সুদ দাও, তোমার টাকাটা আমি 10 বছর পর টাকাটা ফিরিয়ে দেবো। কবে দিয়ে টাকাটা? এটা 1 নম্বর বছর দিয়েছে। 3 নম্বর বছরে কি হলো, ওর ছেলের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। ভালো করে শুনুন, 3 বছর পর ছেলের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এবার ছেলে বলছে বাবা আমি এমবিএ করতে চাই, এমবিএ করতে চাই, এমবিএ করতে টাকা লাগবে, টাকা লাগবে। এইবার ছেলের পড়ার জন্য টাকা জমিয়ে রেখেছি, এখন আর্জেন্সি, এখন টাকা এক্ষুনি টাকা লাগবে, ঠিক আছে। ভালো করে বুঝতে পারলি? তুমি স্যার লোন, লোন দেবে নাকি? লোন পাচ্ছে না ফোনে, কোথা থেকে লোন পাচ্ছে? তাহলে তখন কি করবে? ওর, ও তখন কি করবে ভালো করে বুঝবি কিন্তু। এই এ কোথায় চলে যাবে জানিস তো? এ চলে যাবে হচ্ছে, এটা ধর একটা স্টক মার্কেট, ভালো করে বুঝবি, স্টক মার্কেটের আশেপাশে গিয়ে ঘোরাঘুরি করবে। ঘোরাঘুরি করছে মানে ব্যাপারটা বোঝ, ঘোরাঘুরি করবে এমন কথা নেই, বিভিন্ন জায়গায় যেতে পারে। ও স্টক মার্কেটের সামনে সামনে গিয়ে ওখানে ঘোরাঘুরি করছে, ঠিক আছে তো, ঘোরাঘুরি করছে। এইবার এই কোম্পানি নিশ্চয়ই তো কিছু স্টাফ বা এমপ্লয়ি লোকজন থাকে, সেই লোকজন ওরা স্টক মার্কেট ঘোরাঘুরি করছে, ওই একে দেখছে, এটা মানে মুখে হাত দিয়ে বসে আছে, মানে চিন্তা ভাবনা করছে। তখন ওই যে ওই কোম্পানির যে লোকটা চলে গেল, ওর কাছে চলে গেল, বলে তুমি কি হয়েছে, তোমার চিন্তা কিসের এত? বলছে আর কি, এই তোমাদের কোম্পানিকে 10 লাখ টাকা লোন দিয়ে দিয়েছি, আর এখন আমার ছেলেকে এমবিএ পড়াতে পারছি না। বলছে ও, এর চিন্তা করার কি আছে, আমাদের কোম্পানি সবসময় তোমার জন্য আছে, কোনো সমস্যা হলে বলবে, আমার কোম্পানি সবসময় তোমার ছেলের এমবিএ, তোমার ছেলেকে এমবিএ পড়াতে, এমবিএ পড়াও, এমবিএ পড়ালে তো দেশের ভালো হবে, বা পারলে আমার কোম্পানি চাকরি ঢুকবে, ঠিক আছে, পড়াও ওকে এমবিএ পড়াবো, পড়াবো তো বুঝতে পারছি, সব 10 লাখ টাকা পাবো কেন? টাকা নেই তো, টাকা তোমার কোম্পানিকে দিয়েছো, টাকা দরকার, চলো আজকে নিয়ে নাও তোমার টাকা। বলে তবে এক শর্ত আছে, কি? বলছে তোমার টাকাটা দেওয়ার কথা কবে? বলছে আজ থেকে 10 বছর। আচ্ছা, ঠিক আছে, তুমি কবে নিচ্ছ? 3 বছরের মাথায়। তাহলে একটা কাজ করো, তোমাকে আজকে আমি 10 লাখ টাকা দেবো। কত? 9 লাখ টাকা দেবো। তোমাকে 10 লাখ টাকা নিয়ে তোমাকে 9 লাখ টাকা দেবো। এবার বলো, তুমি যদি রাজি থাকো, তুমি 10 লাখ টাকা দিয়ে তুমি 9 লাখ টাকা পাবে, তুমি যদি রাজি থাকো তাহলে সাইন করো, আর যদি রাজি না থাকো তাহলে সাইন করতে হবে। ঠিক আছে, এটাকে বলে কোম্পানি ফায়দা রয়েছে। এটা হচ্ছে এইভাবে ওন ডিবেঞ্চার কেনা হয়, ঠিক আছে, ওন ডিবেঞ্চার। এটা গ্র্যাজুয়েশনে একটা চ্যাপ্টার আছে আমাদের, রিডেমশন অফ ডিবেঞ্চার বলে আছে বাই সিঙ্কিং ফান্ড মেথড, ওখানে গিয়ে ডিটেলস বলা হয়। তাহলে কি বললাম, কি বলতে পারে এরপরে, কি বলতে পারে, কোম্পানি কি ওন ডিবেঞ্চার কিনতে পারে কি পারে না? কিনতে পারে, ও লিখে ক্যান নট। তার মানে কি, দেখ তুই স্যার বইতে লেখা আছে, আমি তোকে লিখে দিচ্ছি, বইতে কোনো কোনো বইতে লাইন লেখা নেই, কোনো বইতে লেখা নেই। দেখুন এখানে বলে, এটা নলেজ, নলেজ বেস তোকে রাখতে হবে, যত করবি এমসিকিউ এরকম পয়েন্ট বেরোবে, ঠিক আছে তো। তার মানে এটা কি বুঝতে পারলি অ্যান্সারটা? তাহলে এটা কি হবে অ্যান্সারটা? কোম্পানি ওন ডিবেঞ্চার কিনতে পারে, এখানে লিখেছে, এখানে কি লিখেছে, কোম্পানি ক্যান নট পারচেস ওন ডিবেঞ্চার কিনতে পারে, ভুল দিয়েছে। অ্যান্সার বললেন, অ্যান্সার ঠিকই দিয়েছে, দেখ ব্যাপারটা বল, ব্যাপারটা একটু এখানে ক্যান নট বলেছে তো, এখানে ক্যান নট বলেছে তো, বলছে কোম্পানি ক্যান নট পারচেস, মানে কোম্পানি পারচেস করতে পারে না, কি পারচেস করতে পারে? ওন ডিবেঞ্চার পারচেস করতে পারে না, ঠিক আছে। তাহলে লাইনটা ঠিক না ভুল? ভুল তো, তাই ফলস ক্রস করলাম, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 আর 3, ঠিক আছে, ডাক দিয়ে দিয়েছি। 99, দেয়ার ক্যান বি ভেরিয়েশন ইন দ্য ডিভিডেন্ড রেট অফ দ্য শেয়ার হোল্ডার, ঠিক আছে, দেয়ার ক্যান বি ভেরিয়েশন ইন দ্য ডিভিডেন্ড, দ্য ডিভিডেন্ড রেট অফ দ্য শেয়ার হোল্ডার। হ্যাঁ, ভেরিয়েশন হতে পারে তো, ডিভিডেন্ড, ডিভিডেন্ড ভ্যারি করতে পারে, ডিভিডেন্ড পরিবর্তন হতে পারে, চেঞ্জ হতে পারে, শেয়ার হোল্ডারতে, শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড চেঞ্জ হতে পারে, অবশ্যই সবার সবার সমান নাও হতে পারে, ঠিক আছে তো। দ্য রেট অফ ডিবেঞ্চার ইন্টারেস্ট ক্যান নট বি ডিফারেন্ট হুইচ আর ইস্যুড সাইমালটেনিয়াসলি এট দ্য সেম টাইম। তো বলছে রেট অফ ডিবেঞ্চার ইন্টারেস্ট ক্যান নট বি ডিফারেন্ট, ডিবেঞ্চার ইন্টারেস্ট কখন ডিফারেন্ট হবে না, ঠিক আছে, ডিবেঞ্চার ইন্টারেস্ট কখন ডিফারেন্ট হয় না, সবসময় সেম হয়। যদি একই সময় ধর, আজকে ধর কোম্পানি লোন নিয়েছে,
আজকে যে লোন তা আজকে যে রেট ছিল সবাইকে ওই পাশে নিতে হবে, ওরকম চেঞ্জ হবে। There are certain restriction in issuing shares at a discount. There are certain restriction মানে কিছু বিধিনিষেধ আছে শেয়ার হ্যাঁ আমি বলেছিলাম শেয়ার ইস্যু করা যায় পারে আর প্রিমিয়ামে, ডিসকাউন্ট ইস্যু করা যায় না, ঠিক আছে? তো তাহলে এটাও ঠিক। There is no restriction। দেখ তোকে একটা কথা বলেছি, তোকে বলেছি মনে করে রাখবি, কোম্পানি শেয়ার কিসে ইস্যু করতে পারে, এটা ডিফারেন্স মনে কর, পারে ইস্যু করতে পারে, প্রিমিয়াম পারে। কোম্পানি শেয়ার কিসে ইস্যু করতে পারে, পার আর প্রিমিয়াম। আর কোম্পানি ডিবেঞ্চার কিসে ইস্যু করতে পারে, পার প্রিমিয়াম ডিসকাউন্ট। তাহলে বল তোকে এই কোশ্চেন করে কোম্পানি কি ডিবেঞ্চার ডিসকাউন্ট ইস্যু করতে পারে, হ্যাঁ কি না? বলে দিলাম, অলরেডি বললাম মন নেই, এখানে মন নেই বলতে পারছিস না, মন নেই বলতে পারছিস না। আমি বললাম কোম্পানিকে ডিবেঞ্চার ডিসকাউন্ট ইস্যু করতে পারে, হ্যাঁ কি না? হ্যাঁ, এত এত ভাবনা চিন্তা করে কি বলার আছে? তো কতবার পড়েছি, খাতায় নোট লিখে দিয়েছি, লিখে লিখে করেছি। কোম্পানি ডিবেঞ্চার ডিসকাউন্ট ইস্যু করতে পারে, কিন্তু কোম্পানি শেয়ার ডিবেঞ্চার ইস্যু করতে পারে, ঠিক আছে? কোম্পানি ডিসকাউন্টে, ঠিক আছে, শেয়ার ইস্যু করতে পারে, ডিসকাউন্ট ইস্যু করতে পারে। ডিসকাউন্ট ইস্যু করলে কোম্পানির উপর একটা ফাইন লাগে। তাই এখানে বলছে দেয়ার আর সার্টেন রেস্ট্রিকশন ইস্যুইং শেয়ার এন্ড ডিসকাউন্ট। ডিসকাউন্টে শেয়ার ইস্যু করার জন্য কোম্পানির বেশ কিছু বিধিনিষেধ আছে, ঠিক আছে? আর বলছে কোম্পানি ডিবেঞ্চার ডিসকাউন্ট ইস্যু করার কোনো বিধিনিষেধ নেই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, 4টে পয়েন্টে ঠিক লাগছে। 100 নম্বর, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন আর ডেবিটেড ইফ এক্সেস অ্যাপ্লিকেশন মানি ইজ রিসিভড। ঠিক আছে, ভালো করে বুঝবি, মন দিয়ে বোঝ, কিন্তু কোশ্চেন অঙ্ক দিয়েছে এটা। ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন মানি ইজ ডেবিটেড ইফ এক্সেস অ্যাপ্লিকেশন মানি ইজ রিসিভড ইন কেস অফ ইস্যু অফ ডিবেঞ্চার। বল দেখি, ধর কোম্পানি চাইছে 10,000 খানা ডিবেঞ্চার, কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়ে গেছে 12,000, তাহলে কতগুলো ফর্ম এক্সট্রা জমা পড়ে গেছে? 2,000। তাহলে এক্সট্রা ফর্ম যদি 2,000 জমা পড়ে, কোম্পানি কি করতো তখন? সেগুলো রিফান্ডের জার্নাল কিছু ভুলে গেছে, ভুলে গেছে। অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট ছিল, শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে? দেখ এখানে কি লিখেছে, ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন ডেবিটেড যদি এক্সেস অ্যাপ্লিকেশন মানি রিসিভড হয়, তো বলেছে কলস ইন অ্যাডভান্স ইজ ডেবিটেড, ঠিক আছে, ফর দ্য অ্যামাউন্ট রিসিভ, ঠিক আছে? বলছে পড়েছিলাম, অঙ্ক করেছিলাম, খাতা খোল দেখতে পারবি, দেখ খাতায় লেখা ছিল কলস ইন অ্যাডভান্স, বই নেই, খাতায় লেখা ছিল, খাতায় অঙ্ক করা না, মনে পড়ে? কলস ইন এরিয়ার অঙ্ক করলাম, কলস ইন অ্যাডভান্সের অঙ্ক করলাম। কলস ইন অ্যাডভান্স মানে কি? কলস ইন অ্যাডভান্স মানে কি? টাকা আগে পাওয়া নাকি টাকা পরে পাওয়া? আগে পাওয়া। আগে পাওয়ালে, আগে পেলে এখানে আমার কাছে কি অ্যাসেট না লাইবিলিটি? আগে পেলে অ্যাসেটস হয়। আমি 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 পড়াচ্ছি কোন স্টুডেন্ট যদি আমাকে অ্যাডভান্স টাকা দিয়ে দিলে আমার কাছে অ্যাসেট? তুই তোর দিক দিয়ে ভাববি না কোম্পানি দেখতে ভাববি? তুই তোর দিক দিয়ে ভাববি না কোম্পানি দেখতে ভাববি? কোম্পানি যদি আগে আগে টাকা পেয়ে যায়, মানে অ্যাডভান্স যদি কোম্পানি টাকা পেয়ে যায়, তাহলে কোম্পানির কাছে কিন্তু এটা লাইবিলিটি, আর লাইবিলিটি অলওয়েজ ক্রেডিট। তাহলে এখানে কি লিখেছে, বলি কলস ইন অ্যাডভান্স ডেবিটেড, ভুল দিয়েছে, ভুল দিয়েছে, কলস ইন অ্যাডভান্স ডেবিটেড ভুল দিয়েছে। তাহলে একটা রাইট হলো, একটা ভুল হলো। বাড়িতে না পড়ে এখানে এসে শুনলে কোনো লাভ হবে না, প্রতিটা জিনিস যা পড়ে সব কটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, দেখতে পাচ্ছিস? ওই যে আনপেড কল মানি ইজ শোন অ্যাজ আ ডিডাকশন ফ্রম দ্য অ্যামাউন্ট অফ ডিবেঞ্চার ইস্যু। তো এটা কি বলতে, যে আনপেড কল মানি ইজ শোন অ্যাজ এ ডিডাকশন। পরেরটা বলি, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ইজ ডেবিটেড। হ্যাঁ, কলস ইন এরিয়ার, তো কলস ইন এরিয়ার কি করতাম আমরা? কলস ইন এরিয়ার ডেবিট করতাম ইফ আনপেড কল মানি ইজ রিসিভ, ঠিক আছে? কলস ইন এরিয়ার ডেবিটেড ইফ আনপেড কল মানি ইজ রিসিভ। ও, এটা ভুল দিয়েছে, দেখ এখানে কি লিখেছে না, কোশ্চেনটা ভালো করে বোঝা হয়নি। বলেছে কলস ইন এরিয়ার আমরা ডেবিট করি, কলস ইন কাকে বলে? যদি টাকা পাওয়া না যায়, টাকা পাওয়া না গেলে ডেবিট করি, কিন্তু এখানে তারপর একটা পড়, শুধু কলস ইন ডেবিট করিস, তারপরে কি বলেছে পড়, বলছে ইফ আনপেড কল মানে, এখানে কি লিখেছে এটাকে বলছো। ধর ধর কলস ইন এরিয়ার কি বলেছে, ধর একটা অ্যালটমেন্টে কোনো একটা পাবলিকের কাছ থেকে টাকা পাওয়ার, টাকা দিতে পারেনি, ওটা ডেবিট করেছে। অ্যালটমেন্টের টাকা আবার ফার্স্ট কলে দিয়ে দিয়েছে, তখন কনসেন্ট্রেট কি করতে হয়, তখন ক্রেডিট করতে হবে। এখানে বলেছে ইফ আনপেড কল মানে, যে টাকাটা বাকি ছিল, আনপেড ছিল, সেই টাকাটা পরে পাওয়া হয়, পরে পাওয়া হয়। তাহলে আগে তো আমি ডেবিট করেছিলাম, এখন সেটা কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। তাহলে এই অ্যান্সারটা ক্রেডিট হওয়া, তার মানে
এটাও ভুল। আর এই আনপেড কল মানি আছে না, আনপেড কল মানি is shown as a deduction from the amount of debenture issue, debenture issue থেকে এটা ডিডাক্ট করতে হবে, মাইনাস করতে, এটা ঠিক আছে। 1 আর 3 হবে। 101 বলছে কি ডিবেঞ্চার ক্যান অলসো বি ইস্যু, ডিবেঞ্চার ইস্যু করা যায় অন কনসিডারেশন আদার দ্যান ক্যাশ। আমি এই তো অঙ্ক করলাম, কতগুলো আজকেও তো অঙ্কগুলো করালাম যে কোম্পানি অ্যাসেট কিনলো, মেশিন কিনলো, মেশিন কিনলো কি দিয়ে, ক্যাশ টাকা দিয়ে কিনলো না ডিবেঞ্চার দিয়ে কিনলো, তো ওটা বলে আদার দ্যান ক্যাশ, এটা ঠিক। In case of issue of debenture in exchange of consideration, fully paid debenture are issued. বলছে in case of issue of debenture, exchange of consideration, fully paid debenture are issued. আচ্ছা, এখানে কি বলেছে, যখন আমরা ডিবেঞ্চার ইস্যু করি না ইন এক্সচেঞ্জ অফ কনসিডারেশন, তখন ফুললি পেড ডিবেঞ্চার, আমরা যে এই যে তুই যে কনসিডারেশন অঙ্কগুলো করলি, ওখানে কি ডিবেঞ্চার পার্টলি পেড ছিল এমন কিছু 100 টাকা ডিবেঞ্চার, 90 টাকা, এরকম হয় না। ডিবেঞ্চার যদি দেওয়া হয় ফুললি পেড ডিবেঞ্চার দেওয়া হয়, ফুললি পেড ডিবেঞ্চার দিতে হবে, ঠিক আছে? তাহলে এটা ঠিক আছে। আজকে ধর আমি কারোর থেকে একটা 1 লাখ টাকার মেশিন কিনি, তাহলে ডিবেঞ্চার দেবো, কোন ডিবেঞ্চার ফুললি পেড দিতে হবে, ফুললি পার্টলি না। ধর 100 টাকার একটা ডিবেঞ্চার শেষ হলে 100 টাকা করে, কিন্তু কোম্পানি পাবলিকের থেকে 80 টাকা পেয়েছে, এরকম ডিবেঞ্চার দেওয়া যাবে, পুরোপুরি ডিবেঞ্চার 100 ফুললি পেড দিতে হবে। বলে if the amount of debenture issued is more than the amount of purchase consideration, ঠিক আছে তো, the difference is debited to capital reserve. ভালো করে শোন, আমরা আগের ক্লাস অঙ্কগুলো করেছিলাম মনে পড়ে, টাকা বেশি পেমেন্ট করলে তাকে কি বলতো গুডউইল, কম পেমেন্ট করলে ক্যাপিটাল দিতাম। তো বেশি কম দরকার নেই, ক্যাপিটাল রিজার্ভ কোন দিকে লিখতাম, ডেবিট না ক্রেডিট? ক্যাপিটাল রিজার্ভ কোন দিকে লিখতাম, গুডউইল কোন দিকে লিখতাম? ক্যাপিটাল রিজার্ভ লিখতাম কেইটে, ক্যাপিটাল রিজার্ভ লিখতাম কেইটে আর গুডউইল লিখতাম ডেবিটে, ক্যাপিটাল রিজার্ভ লিখতাম কেইটে আর গুডউইল লিখতাম ডেবিটে। তো এখানে কি লিখেছে, এমনি তো ক্যান্সেল হয়ে গেল, ক্যাপিটাল রিজার্ভ ডেবিটে, ক্যাপিটাল রিজার্ভ ডেবিট হয় না, ক্যাপিটাল রিজার্ভ ক্রেডিট হয়। তারপর পয়েন্টটা পর দেখ, ইফ অ্যামাউন্ট অফ ডিবেঞ্চার ইস্যুড ইজ লেস দ্যান দ্য অ্যামাউন্ট, মানে মোট কথা একই কথা, যদি বেশি পেমেন্ট করতাম তখন তাকে গুডউইল বলতো, আর গুডউইল ডেবিট হয়, গুডউইল ডেবিট হয়। এখানে গুডউইল কি করেছে, গুডউইল নেক্সট ডেবিট করেছে। তার মানে ওরা যে 3 আর 4 অপশন দিয়েছে না, দেখ ওরা ক্যাপিটাল রিজার্ভ ক্রেডিট লিখতেও তো ঠিক ছিল, ও তো ক্যাপিটাল রিজার্ভ ক্রেডিট লেখা উচিত ছিল। তাহলে ভাবতাম এখানে যদি ক্যাপিটাল রিজার্ভ ক্রেডিট লিখতো না, তাহলে লাইনটা ভালো করে মন দিয়ে লিখতাম, পড়ার চেষ্টাই করলাম। আবার গুডউইল, গুডউইল যদি ডেবিট লিখতো খুব মন দিয়ে পড়তাম, কেননা আমি কি বলেছি, বেশি পেমেন্ট করলে গুডউইল হয়, বেশি পেমেন্ট করলে। তো দেখ এখানে বলছি ইফ দ্য অ্যামাউন্ট অফ ডিবেঞ্চার ইস্যু ইজ লেস দ্যান দ্য পারচেস ভ্যালু, মানে তোর পেমেন্ট যত করার কথা তার চেয়ে কম পেমেন্ট করছিস, তাহলে কি হয়, কম পেমেন্ট করলে ক্যাপিটাল রিজার্ভ। বুঝতে পারলি অ্যান্সারটা কি ভুল দিয়েছিল? তাহলে 1 আর 2 কারেক্ট হচ্ছে। তারপরে অঙ্ক দিয়েছে if debenture of 80,000 are issued in exchange of net assets 1 লাখ, then difference between 20,000 টাকা ক্যাপিটাল রিজার্ভ। দেখ ভালো করে পড়, তুই 1 লাখ টাকার অ্যাসেট নিয়ে তুই 80,000 টাকা পেমেন্ট করেছিস, তোর লাভ হলো লস হলো? মানে দেখ লেখা আছে তো, 1 লাখ টাকার অ্যাসেট নিয়ে 80,000 টাকা ডিবেঞ্চার দিয়েছিস, 20,000 টাকা লাভ হয়েছে, 20,000 টাকা লাভ হয়েছে, আর লাভ হলে কোথায় পারে, ক্যাপিটাল রিজার্ভ, ক্যাপিটাল রিজার্ভ কে নয়, কারেক্ট অ্যান্সার। ডিবেঞ্চার যে এক ধরনের প্রভিশন, ডিবেঞ্চার কি এক ধরনের প্রভিশন? না, ডিবেঞ্চার তো কোনো প্রভিশন নয়, ডিবেঞ্চার প্রভিশন, এটা হচ্ছে ডিবেঞ্চার হচ্ছে এক ধরনের লাইবিলিটি, লোন লাইবিলিটি। দ্য অ্যামাউন্ট রিসিভড অন অ্যাকাউন্ট অফ ইস্যু অফ ডিবেঞ্চার একটা প্রিমিয়াম ইজ আ রেভিনিউ রিসিভ, না এটা ক্যাপিটাল রিসিভ। ডিবেঞ্চার যদি আমরা প্রিমিয়ামে ইস্যু করি লিখেছিলাম ক্যাপিটাল রিসিভ, এটা ভুল। ইন্টারেস্ট ডিবেঞ্চার চার্জ এগেন্স্ট প্রফিট, হ্যাঁ ঠিক, তাহলে 1 আর 4 ঠিক হয়ে গেল, ঠিক আছে। লোন ক্যাপিটাল ক্যান বি কনভার্ট ইনটু ওন ক্যাপিটাল। আচ্ছা, লোন ক্যাপিটাল কে এখানে দেখছি এক একটা পরে, লোন বলছে লোন ক্যাপিটাল ক্যান বি কনভার্টেড ইনটু ওন ক্যাপিটাল, লোন ক্যাপিটালকে
ওন ক্যাপিটালে কনভার্ট করা যায়। হ্যাঁ, করা যায় তো। আজকে আজকে ধর আমি কোম্পানিকে লোন দিয়েছি 1 লাখ টাকা, ঠিক আছে? কোম্পানি এখন টাকাই দেবে, বলছে চল তোমাকে কোম্পানির মালিক বানবে। হ্যাঁ, এটা সম্ভব। ওনকে লোনে যায় না, লোনটা ওনে যায়। দ্য ওন ক্যাপিটাল ইজ শোন অন দ্য লাইবিলিটি সাইড অফ দ্য ব্যালেন্স শিট আন্ডার দ্য হেড শেয়ার ক্যাপিটাল। হ্যাঁ, প্রথম আমরা আগের চ্যাপ্টারে লিখেছিলাম, আগের চ্যাপ্টারে লিখে লিখে করেছিলাম যে ক্যাপিটাল, ওন ক্যাপিটাল কোথায় আসে? ব্যালেন্স শিট আসে। ক্যাপিটাল ব্যালেন্স শিটে আসে না, কোন দিকে আসে? লাইবিলিটি দিকে আসে। তো ওন ক্যাপিটাল ব্যালেন্স শেয়ার ক্যাপিটাল আসে, ওন ক্যাপিটাল ব্যালেন্স শেয়ার ক্যাপিটাল আসে। ঠিক আছে? মনে আছে কিনা জানি না, দেখ আমরা লিখতাম, দাগ কেটে করেছিলাম, দেখ আগের চ্যাপ্টারে করেছিলাম, একটা দাগ করেছিলাম। এখানে প্রথমে লিখেছিলাম কি ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস, লিখেছিলাম ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস। ঠিক আছে? তার আন্ডারে কি লিখেছিলাম? প্রথমে লিখতাম ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস বলে, তার মানে এক দিয়ে লিখতাম না শেয়ার হোল্ডার ফান্ড, মনে পড়ছে? এক দিয়ে লিখেছিলাম শেয়ার হোল্ডার ফান্ড, শেয়ার হোল্ডার ফান্ড। এর আন্ডারে লিখেছিলাম শেয়ার ক্যাপিটাল, সেটাই লিখেছি। 2 নম্বর, প্রভিশন অফ ওন ক্যাপিটাল। ওন ক্যাপিটাল যে প্রভিশন, ডু নট হ্যাভ ভোটিং রাইট। মোট কথা বলছে যারা ওন ক্যাপিটাল মানে মালিক, কোম্পানি যারা মালিক, কোম্পানিতে ভোট কারা দেয়? কোম্পানি মালিক। বলছে কোম্পানি যারা মালিক এদের ভোট দেওয়ার অধিকার নেই, ভুল কথা বলেছে। এদের ভুল কথা বলেছে, ওদের ভোট দেওয়ার অধিকার আছে। একটা রাইট, একটা রাইট, একটা ভুল লাগবে, চারেরটা। ফান্ড ইজ ক্রিয়েটেড, ওন ক্যাপিটাল শোধ করার জন্য ফান্ড ক্রিয়েট করে না, লোন ক্যাপিটাল ক্রিয়েট করা, লোন ক্যাপিটাল শোধ করার জন্য ফান্ড ক্রিয়েট করা হয়। এটা ভুল। 104, ওন ক্যাপিটাল ক্যান বি কনভার্টেড লোন ক্যাপিটাল। হ্যাঁ, ওন, আচ্ছা ওন ক্যাপিটাল কি লোনে কনভার্ট করা যায় না? দিস লোন ক্যাপিটাল ইজ শোন on the liability side of the balance sheet under the head secured loan। বলেছে আমরা যে লোন নিই না, লোনটা, লোন ব্যালেন্স শিটে তো লাইবিলিটি থাকে, লোন তো লাইবিলিটি। লাইবিলিটি কোন হেডে দেখা জানিস? লোনটা নন কারেন্ট লাইবিলিটিস বলে দেখায়। নন কারেন্ট লাইবিলিটিস বলে একটা হেড হয়, তার আন্ডারে লং টার্ম বরোইংস দেখায়। তাহলে কি বললাম? নন কারেন্ট লাইবিলিটিস এর আন্ডারে লং টার্ম বরোইংস, কিন্তু এখানে কি লিখেছে? সিকিউর লোন। ভুল, সিকিউর লোনে দেখায় না। আগে দেখাতাম সিকিউর লোন, আগে আগে বহু বছর আগে দেখাতাম, এখন এখন চলে আসে সেটা লং টার্ম বরোইংস। আমি মনে হয় এই চ্যাপ্টার যেদিন প্রথম করালাম ডিবেঞ্চার, সেদিন লিখেছিলাম, একটা ব্যালেন্স শিট দিয়েছিলাম, আমার এক্সাক্ট মনে পড়ছে তো। না লেখা থাকলে বলবে, আমি লিখে দেবো। ওকে, আচ্ছা ঠিক আছে, লিখে দিই আবার, খুলে খুলে দেখো। এটা হচ্ছে একটা ব্যালেন্স শিট, এটা হচ্ছে একটা ব্যালেন্স শিট, পুরো দেখাচ্ছে না ব্যালেন্স শিট। হ্যাঁ, ব্যালেন্স শিট এখানে লিখতে হয় ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস। ঠিক আছে? ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস ফার্স্টে লিখতাম, 1 নম্বর লিখতাম আমরা শেয়ার হোল্ডার ফান্ড, একে লিখতাম শেয়ার হোল্ডার ফান্ড। এর আন্ডারে লিখতে হয়, এ দিয়ে লিখি শেয়ার ক্যাপিটাল। এগুলো তোর পরীক্ষা এগুলো বলতে দেবে না, ওকে এমসিকিউ দেবে, তোকে বলতে হবে শেয়ার ক্যাপিটাল কোথায় বসে, এইগুলো তোকে বলবে। ঠিক আছে? এগুলো মাথায় রাখবে, পরের চ্যাপ্টারে এগুলোই আছে আবার। এ শেয়ার ক্যাপিটাল, বি দিয়ে লিখতে হয় রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, 2 দিয়ে লিখতাম কি নন কারেন্ট লাইবিলিটিস, এর আন্ডারে লিখতে হয় কি বলতো? লং টার্ম বরোইংস। এটাই তোকে জানতে চাইছি, লং টার্ম বরোইংস মানে লোন। তাহলে আমাকে বলেছে যে কোম্পানি ধর লোন নিল, সেটা কোথায় বলবে? বলবি স্যার লং টার্ম বরোইংস। ঠিক আছে? সিকিউরড লোনে আগে বসতে এখন বসেন, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। প্রভিশন অফ লোন ক্যাপিটাল হ্যাভিং দ্য রাইট টু কাস্ট ভোট। যারা লোন নেয়, যার থেকে লোন নিই, তারা কি ভোট দেয় কোম্পানিতে এসে? কোম্পানি মে অর মে নট বি। আচ্ছা, এখানে চারটা কি বলেছে? কোম্পানি লোন নিতেও পারে বা নাও নিতে পারে। ঠিক, এটা ঠিক। আজকে ধর সিম্পল ভাব, আজকে ধর তুই একটা ব্যবসা করছিস, লোন নিতেই হবে এমন কোনো কথা আছে? নিতেই হবে, লোন না নিলে তুই ব্যবসা করতে পারবি না? হ্যাঁ, পারা। আবার লোন নিতেও হতে পারে, মানে কি নিতেও হতে পারে, নাও নিতে পারে, সেটাও দরকার হয়ে যাবে। ঠিক আছে? মানে এমন না যে নিতেই হবে, এরকম না। কিন্তু তোকে যদি এরকম কোশ্চেন করে, আচ্ছা কোম্পানি কি শেয়ার ক্যাপিটাল বাধ্যতামূলক, এটা কি অ্যান্সার হবে?
শেয়ার ক্যাপিটাল বাড়বে। কোনো কোম্পানির অস্তিত্বই থাকবে না উইদাউট শেয়ার। মানে এগুলো ভাবতে হবে না, এই সমস্ত কোশ্চেন ভাবতে হবে এগুলো। এগুলো হচ্ছে এগুলো কমন কমন কোশ্চেন, কমন কোশ্চেন। কোম্পানিতে শেয়ার বাধ্যতামূলক, শেয়ার ছাড়া তাহলে কোনো কোম্পানি তৈরিই হবে না, কোম্পানি খুলতেই পারবে না শেয়ার ছাড়া, খুলতেই পারবে না কোম্পানি। কোম্পানি যখন প্রথমে খুলতে হয় না, যে আমরা হয়তো ফরম্যাটে ফিল আপ করতে হয়, প্রথমে সরকারকে বলতে হয় যে সরকার তোকে জানবে তোমার ক্যাপিটাল কত দরকার। তার মানে ক্যাপিটাল দরকার, তুই বলবি সরকারকে বলি আমার 10 লাখ টাকা ক্যাপিটাল দরকার। তো বলে ঠিক আছে যাও তুমি 10 লাখ শেয়ার মার্কেট থেকে 10 লাখ শেয়ারের টাকা তুলবে। প্রথমে কি লোনের কথা বলছে? না না না, শেয়ার ইস্যু করতেই হবে, উইদাউট শেয়ার কোম্পানি কোনো অস্তিত্বই নেই। এই অ্যান্সারটা বলে দিলাম 105। বলছে ডিবেঞ্চার ইজ দ্য ডকুমেন্ট অফ কালেকশন অফ ক্যাপিটাল। বলছে ডিবেঞ্চারটা কি একটা ডকুমেন্ট, ক্যাপিটাল কালেক্ট করছি তার একটা ডকুমেন্ট, সঠিক। দিস ডকুমেন্ট ইজ অ্যাকসেপ্টেড ইন দ্য আই অফ ল, সঠিক। ডিবেঞ্চার ইজ নট আ পার্ট অফ ক্যাপিটাল, ঠিক আছে, স্ট্রাকচার অফ দ্য কোম্পানি, ঠিক আছে। বলছে ডিবেঞ্চার এটা বলছে ইজ নট আ পার্ট অফ ক্যাপিটাল স্ট্রাকচার অফ দ্য কোম্পানি। এবার তো ক্যাপিটাল স্ট্রাকচার মধ্যে কি থাকে জানিস, বলেইছি কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে আমি বলছি তিনটে জিনিস থাকে, তিনটে জিনিস, এটা আমরা এফএম এটাই বলি। শেয়ার ক্যাপিটাল থাকে, রিটেন্ড আর্নিংস থাকে, শেয়ার ক্যাপিটাল দুটো, ইকুইটি প্রেফারেন্স দুটো, আর কি লোন থাকে, লোন, লোন মানে ডিবেঞ্চার। তাহলে ওরা কোশ্চেন কি বলেছে, তাহলে তুই অ্যান্সার পেয়ে গেলি, অ্যান্সার পেয়ে গেলি, এর মধ্যে অ্যান্সার চলে আসছে। এখানে ওরা বলতে দিয়েছে কি, বলছে ডিবেঞ্চার ইজ নট আ পার্ট অফ ক্যাপিটাল স্ট্রাকচার অফ দ্য কোম্পানি, কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারের পার্ট নয়, সঠিক। ডিবেঞ্চার কোম্পানির ক্যাপিটাল স্ট্রাকচারের পার্ট। এখানে দেখ কি লিখেছি, ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে কি ডিবেঞ্চার লিখেছি, লোন বা ডিবেঞ্চার লিখেছি, অ্যান্সার লিখেছি। তাহলে কি বলবো, ক্যাপিটাল স্ট্রাকচারের পার্ট কি পার্ট নয়, পার্ট। তাহলে ওরা বলেছে, ওরা দেয়নি। তার মানে আমাদের অ্যান্সার বুঝতে পারি তো স্যার, একেরটা রাইট, দুয়েরটা রাইট, ঠিক আছে, তিনেরটা ভুল, চারটা বল। দ্য অ্যামাউন্ট অফ ডিবেঞ্চার ইজ রিকোয়ার্ড টু বি রিপেড এট দ্য এন্ড অফ ম্যাচুরিটি পিরিয়ড। বলছে কি, তুই যদি কারোর থেকে লোন নিস, সেই লোনের টাকাটা কবে শোধ করবি? আজকে লোনের কালকে শোধ করবি? কবে? ম্যাচুরিটি পিরিয়ডের পর। ধর তুই লোন নিই বলছি আমি তোকে 5 বছর পর টাকা শোধ করতে, 5 বছর পরে শোধ করবি। এবার সে যদি যার থেকে লোন নিই, সে যদি কালকে টাকা চাই, দিতে পারবি না। তাহলে আমি দিতে পারবো কালকে, কোথায় দিতে হবে? স্টক মার্কেটে ঢুকতে হবে, যাও স্টক মার্কেট আসো, স্টক মার্কেট আসবে, তোমাকে 5 লাখ টাকা নিয়ে তুমি 3 লাখ টাকা দেবে, ঠিক আছে তো? এইভাবে 106, ইচ অ্যান্ড ওয়ান ইউনিট অফ ওন ক্যাপিটাল অফ এ কোম্পানি ইজ আ শেয়ার। আচ্ছা, শেয়ার কাকে বলে? বলেছিলাম, ধর আমার টাকা দরকার ব্যবসা করতে গেলে, কোম্পানি চালাতে গেলে এত টাকা, মানে পুরো বক্স পুরো এত টাকা দরকার। এই টাকাটা কোনো একজন লোক দিতে পারবে না, কিন্তু এই টাকাটা যখন কতগুলো ছোট ছোট পার্টে ভাগ করে দেবো, বলেছিলাম, শিখিয়েছিলাম, ছোট ছোট পার্টে ভাগ করে দেবো। এই যে ছোট ছোট একটা করে পার্ট, একটা পার্ট, একটা পার্ট, এই পার্ট গুলোকে বলে শেয়ার, ঠিক আছে। তো এখানে কি বলেছে, ইচ অ্যান্ড ওয়ান ইউনিট, মানে প্রতি ছোট ছোট পার্ট অফ এ কোম্পানি, এটাকে শেয়ার। তাহলে তোকে যদি শেয়ার কাকে বলে, আজকে ধর আজকে ধর তুই বললি বাবার কাছে, বললি বাবা 5,000 টাকা দাও, বাবা ধর 5,000 টাকা কি হয়, 5,000 টাকা দেবো না, 5,000 টাকা দেবো না। এইবার এই 5,000 টাকা তুই একটা ভাগ করলি, 5,000 টাকা একজন দিতে পারলো না। এখন আমি কথা কথা বলছি, ধর বাবাকে বললি, বাবার কাছে বললি বাবা 1,000 টাকা দাও, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে নি। মার কাছে চাইলি, মা ধর দিয়ে দিল 500 টাকা, ঠিক আছে তো? এবার তার দাদা দিদি মামা মামা এটা সব করে করতে 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 তোর 5,000 টাকা জোগাড় হয়ে গেল, কিন্তু একজন তো দিল না। একজনের কাছে থেকে 5,000 টাকা বেরিয়ে গেল, সবার থেকে 500, মানে হয় না আমরা পাটে 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 টাকাটা জোগাড় করলাম। এই যে টোটাল টাকা দরকার, এক একটা পার্ট আছে, এক একটা পার্টকে বলা হয় সে, ঠিক আছে তো? তাহলে কোম্পানি 10 লাখ টাকা দরকার, কোম্পানি কোনো একজন লোকের কাছে চাইলে দরকার নেই। কিন্তু 10 লাখ টাকাকে যখন কোম্পানি অনেকগুলো পার্ট করে দেবে না, এবার ধর বললো, ও বললো আমার দুটো পার্ট লাগবে, তাহলে দে 100 টাকা করে 200 টাকা দে, হয়ে গেল 200 টাকা চলে আসবে। এরকম করতে করতে কোম্পানির টাকা জোগাড় হয়ে যাবে। বুঝতে পারলি, দেখে পেলাম এই এক একটা পার্টকে বলা হয় সে পার্ট। তাহলে এখানে একটা কথা কি বলে, পার্ট, পার্ট বুঝতে পারছিস তো? স্যার এখানে পার্ট লিখে নি, আরে ইচ অ্যান্ড ওয়ান ইউনিট মানে তো পার্ট, ইচ অ্যান্ড ওয়ান ইউনিট মানে এক একটা পার্ট। তাহলে এটা সঠিক নিচে 106 এর এক একটা আমাকে সঠিক লেগেছে। ডুয়েটটা কি বলেছে, ডিভিডেন্ড ইজ দ্য রেজাল্ট অফ অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। ডিভিডেন্ডটা কি বলেছিলাম, চার্জ জেগাস প্রফিট না অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট? ডিভিডেন্ড কাদের দেওয়া হয়, মালিকদের দেওয়া হয়, অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, এটাও সঠিক।
একই কোশ্চেন বারবার করছে, একই কোশ্চেন বারবার করছে, কিছু নেই কোশ্চেন। আমি তো বলবো যে সত্যি কথা বলবো যে চ্যাপ্টার যদি ভালো করে পড়ে রাখতে পারে এমসিকিউ মানে কনটেক্সট জানতে হবে, ভালো করে কনটেক্সট ভালো করে জানতে হবে। এমসিকিউ তারপর করে, যেমন আমরা আগের বার তো এমসিকিউ ছিল 24 নম্বর এমসিকিউ আছে, ওরা অনেকেই 24 পেয়েছে পরীক্ষায়। কি করে পেয়েছে? ওরা কিন্তু এমসিকিউ পড়েনি, আগে পুরো চ্যাপ্টার ভালো করে পড়েছে, তারপরে এমসিকিউ করতে পেরেছে। বলছে ডিবেঞ্চার অ্যামাউন্ট ইজ নট রিকোয়ার্ড টু বি রিডিম এক্সেপ্ট দ্য লিকুইডেশন অফ দ্য। বলছে ডিবেঞ্চারটা শোধ করার দরকার নেই, ধর লিকুইডেশন শোধ করার দরকার নেই, কিন্তু বলে দিয়েছে কোম্পানি যখন বন্ধ হয়ে তখন অ্যাটলিস্ট ডিবেঞ্চারটা শোধ করতেই হবে। বলছে ডিবেঞ্চার অ্যামাউন্ট ইজ নট রিকোয়ার্ড টু বি রিডিম, ডিবেঞ্চার শোধ করার দরকার নেই, ঠিক আছে, শোধ করার দরকার নেই। এখানে কি বলে ডিবেঞ্চার শোধ করার দরকার নেই এক্সেপ্ট অ্যাট দ্য লিকুইডেশন অফ দ্য কোম্পানি, ও শুধুমাত্র লিকুইডেশনের সময় কোম্পানি টাকা শোধ করতে হয়। এছাড়া দেখ কি বলেছে, ডিবেঞ্চার অ্যামাউন্ট ইজ নট রিকোয়ার্ড টু বি রিডিম, ডিবেঞ্চারের টাকাটা শোধ করার প্রয়োজন নেই এক্সেপ্ট লিকুইডেশন ছাড়া। তার মানে কি, কিন্তু সব সময় কি এটা হয়? এটা কি বলেছিলাম, শুধুমাত্র কি বলেছিলাম ইরিডেবল না, ইরিডেবল হলে শুধুমাত্র লিকুইডেশন শোধ করতে হয়, বাকি সব কেসে তার আগে শোধ করতে হয়। তার মানে এখানে এখানে ওরা অ্যান্সারটা বলেছে, ওরা এখানে অ্যান্সারটা কি দিয়েছে, ফলস দিয়েছে, ফলস। মানে ফলস কেন দিয়েছে কারণটা বলতে হবে, ওরা কি সেন্সে ফলস দিয়েছে। বলছে ডিবেঞ্চারের টাকাটা শোধ করার দরকার নেই, ঠিক আছে, এক্সেপ্ট লিকুইডেশন অফ দ্য কোম্পানি। তাহলে এটা ঠিকই দিয়েছে, তিনেরটা ফলস দিয়েছে। না ডিবেঞ্চার তো কিছু কিছু ডিবেঞ্চার ছিল তো তোর ওর লিকুইডেশন পর্যন্ত ওয়েট করে না, ম্যাচুরিটি পিরিয়ডের পরে টাকা শোধ করতে হবে। এবার বলছে ডিবেঞ্চার হোল্ডার ক্যান কাস্ট ভোট দ্য মিটিং অফ দ্য কোম্পানি, কোম্পানি ভোট দেওয়ার অধিকার আছে না, এটাও ফলস। 3 আর 4 ফলস, কারেক্ট অ্যান্সার প্রথমটা হবে। ডিবেঞ্চার ক্যান বি ক্লাসিফাইড ইনটু সিকিউর অ্যান্ড আনসিকিউর, সিকিউরিটির দিক থেকে ডিবেঞ্চারকে আমরা দুভাগে ভাগ করি, একদম ঠিক, সিকিউর আর আনসিকিউর। ডিবেঞ্চার ক্যান বি ক্লাসিফাইড ইনটু রিডিয়েবল আর ইরিডিয়েবল, রিডেমশনের দিক থেকে এটাও ঠিক। তিনেরটা ডিবেঞ্চার ক্যান বি ক্লাসিফাইড ইনটু কনভার্টেবল নন কনভার্টেবল, এটাও ঠিক, কনভার্সনের দিক থেকে দুভাগে ভাগ করা যায়। আর ডিবেঞ্চার ক্যান বি ক্লাসিফাইড রেজিস্ট্রেশনের দিক থেকে রেজিস্টার আর বিআরআর, এটাও ঠিক। তাহলে সব করাই ঠিক গেল। 108টা আনসিকিউর ডিবেঞ্চার আর ভেরি পপুলার টু বি ইনভেস্টার। বলছে ইনভেস্টার যারা ইনভেস্ট করে না তাদের কাছে আনসিকিউর ডিবেঞ্চার পপুলার। কি করে পপুলার হয়? সিকিউর ডিবেঞ্চার পপুলার, সিকিউর ডিবেঞ্চার মানে কি, যে কোম্পানি টাকা দিতে না পারে, আমি তো কোম্পানি সিকিউরিটি জমা রেখেছি, কোনো সমস্যা নেই, কোনটা তো ভাই পপুলার হচ্ছে, কোনটা যাবি, আমি লোন, তুই কাউকে লোন দিবি, সিকিউরিটি রেখে লোন দিবি নাকি সিকিউরিটি ছাড়া লোন দিবি, ভাব সিকিউরিটি রেখে, তাহলে পপুলার কোনটা হবে, সিকিউরিটি নাকি সিকিউর না সিকিউর? সিকিউর ডিবেঞ্চার পপুলার হয়। তুই এত ভুল দিয়েছে এখানে কথাটা। আজকে তুই কোনো কিছু সিকিউরিটি রেখে লোন দিস, আজকে তুই কাউকে 10 লাখ টাকা লোন দিলি, এবার তার কিছু সিকিউরিটি রেখে লোন দিলি, আজকে তুই ব্যাংকে থেকে 10 লাখ টাকা লোন নিলে, ব্যাংক তো বাড়ি বন্ধক নিতে বলবে, বাড়ি বন্ধক দিতে বলবে, এটা সিকিউর। তাহলে ব্যাংক কোনটা যাইবে, ও ব্যাংক 10 লাখ টাকা লোন দেবে না, না তুই সিকিউরিটি দিবি না, তারপর 10 লাখ টাকা নিয়ে গায়েব হয়ে গেলি, তাই না, ব্যাংকে তো ক্ষতি হয়ে গেল এখানে, ব্যাপার না। তাহলে কোনটা পপুলার হয়, সিকিউর। At present, there are no restriction of issuing redeemable debenture in India. বলছে বলছে কি তোমার কোনো চিন্তা নেই, আমাদের দেশে এরকম কোনো রুল নেই যে তুমি তুমি যখন যা পারো ইউনিয়ন ডিবেঞ্চার ইস্যু করো, আমাদের দেশের পারমিশন আছে, ইউনিয়ন ডিবেঞ্চার ইস্যু করার পারমিশন নেই, এটাও ভুল। কনভার্টেবল ডিবেঞ্চার ক্যান নট বি মেড ফুললি কনভার্টেবল, কনভার্টেবল ডিবেঞ্চার ক্যান নট বি মেড ফুললি কনভার্টেবল। বলছে কনভার্টেবল ডিবেঞ্চার তো কনভার্ট করা যায়, বলছে ক্যান নট বি মেড ফুললি কনভার্টেবল, করা যায়। কনভার্টেবল ডিবেঞ্চার মানে ধর আমার আগে কনভার্টেবল ডিবেঞ্চার ছিল একটা 8%, আমি ওটাকে 9% কনভার্ট করতে পারি, আগে একটা ডিবেঞ্চার ছিল ওকে আরেকটা করতে পারি, ফুললি করতে পারি। বলছি ক্যান নট বি মেড ফুললি, করা যায়। এমন হতে পারে ধর আজকে ধর আমার ডিবেঞ্চার ছিল, আমি ধর কোম্পানিকে 10 লাখ, বা কোম্পানি আমার থেকে 10 লাখ টাকা লোন নিয়েছে, ঠিক আছে, 10 লাখ টাকা লোন নিয়েছে, এবার আমি চাইলে কি করতে পারি, এই 10 লাখ টাকার মধ্যে 8 লাখ টাকা নতুন ডিবেঞ্চার হতে পারে, আর বাকি 2 লাখ টাকা আমাকে পেমেন্ট করে দিল বা শেয়ারে কনভার্ট, বুঝলেন তো, করতে পারি। বা এমনও হতে পারে 10 লাখটা 10 লাখই হতো। এখানে বলেছে যে কোম্পানি ফুললি করতে পারে, পারে, ভুল কথা, যে পারে না এটা ভুল, পারে। তার মানে বলতে সব ফলস, 1 ফলস 2 ফলস 3 ফলস, চারটা। দেয়ার ইজ আ স্পেসিফিক রেট অফ ইন্টারেস্ট মেনশন ইন দ্য
জিরো কুপন রেটে কোনো স্পেসিফিক রেট থাকে না, তাহলে ভুল, চারটেই ভুল। এবার 108টা হল, তাই তো? লাস্ট কি কোশ্চেন আছে? 109টা পর বলছে সিলেক্ট দ্য রিলেশন বেস অল্টারনেটিভ বিটুইন টু স্টেটমেন্ট। রিলেশনটা দেখতে হবে ওই কোশ্চেন গুলো, ইন্ডিপেন্ডেন্ট নাকি কন্ট্রাডিক্ট, ওই কোশ্চেন। বলছে শেয়ার হোল্ডার আর দ্য জয়েন্ট ওনার অফ দ্য জয়েন্ট স্টক কোম্পানি, ঠিক আছে? মানে শেয়ার হোল্ডার আর জয়েন্ট ওনার, জয়েন্ট স্টক কোম্পানি জয়েন্ট ওনার হচ্ছে শেয়ার হোল্ডার, একদম ঠিক, কোনো ভুল নেই এখানে, ঠিক আছে তো? স্টেটমেন্ট বি কি বলছে? ডিবেঞ্চার হোল্ডার আর নট দ্য ওনার অফ দ্য কোম্পানি, অনলি দ্য ক্রেডিটার্স। দেখ দুটো লাইনে কোনো ভুল লেখা নেই, একটা শেয়ার হোল্ডার দিয়েছে, একটা ডিবেঞ্চার হোল্ডার দিয়েছে, তো দুটো লাইন তো কন্ট্রাডিক্ট করছে। একটা ডিবেট হচ্ছে, একটা পক্ষ শেয়ার হোল্ডার নিয়ে কথা বলছে, তো ডিবেঞ্চার হোল্ডার নিয়ে কথা বলছে, কেউ কারোর কথা ভুল নেই, দুজনের কথাই ঠিক, কিন্তু একজন একজনকে কন্ট্রাডিক্ট করছে। আরে ভাই এখানে তো শেয়ার হোল্ডার বলছে শেয়ার হোল্ডার কথা বলে, একজন শেয়ার হোল্ডার বলছে, একজন ডিবেঞ্চার হোল্ডার বলছে, বুঝতে পারছো? এটা কন্ট্রাডিক্ট করছে। 110টা ডিবেঞ্চার হোল্ডার আর দ্য ক্রেডিটার্স অফ দ্য কোম্পানি, একদম কারেক্ট। দে প্রোভাইড লোন, স্টেটমেন্ট বি কি বলছে? দে প্রোভাইড লোন টু দ্য কোম্পানি এট আ স্পেসিফাইড ইন্টারেস্ট রেট, ঠিক আছে, অন দ্য বেসিস অফ নিড অফ দ্য কোম্পানি, ঠিক আছে তো? দ্য ডিবেঞ্চার হোল্ডার কোম্পানি ক্রেডিটার্স, ঠিক আছে। বলছে তারা লোন প্রোভাইড করে কোম্পানিকে একটা নির্দিষ্ট একটা ইন্টারেস্ট রেটে, ঠিক আছে, অন দ্য বেসিস অফ নিড অফ দ্য কোম্পানি, কোম্পানির প্রয়োজনের জন্য। তার মানে কি এখানে যে স্টেটমেন্ট এ আছে না, স্টেটমেন্ট এ কারণটা তো স্টেটমেন্ট বি, ঠিক, কোনো ভুল নেই এখানে, একদম ঠিক আছে। 111 দ্য ক্যাপিটাল কালেক্টেড থ্রু ইস্যু অফ শেয়ার বাই আ কোম্পানি ইন দ্যার ওন ক্যাপিটাল, ঠিক আছে। তো বলছে কোম্পানি শেয়ার ইস্যু করে ক্যাপিটাল টাকা জোগাড় করছে, ঠিক আছে, এটাকে ওন ক্যাপিটাল বলে, ঠিক আছে। বলছি দ্য ক্যাপিটাল কালেক্টেড থ্রু ইস্যু অফ ডিবেঞ্চার বাই আ কোম্পানি ইজ অলসো ওন ক্যাপিটাল। কোম্পানির ডিবেঞ্চার ইস্যু করে যে টাকা জোগাড় করে এটাকে কি ক্যাপিটাল, ওন ক্যাপিটাল না লোন ক্যাপিটাল? কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করে যে টাকা জোগাড় করে তাকে কি বলে, ওন ক্যাপিটাল না লোন ক্যাপিটাল? লোন ক্যাপিটাল, লোন ক্যাপিটাল, ঠিক আছে। কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করে যে টাকা জোগাড় করে তাকে বলে লোন ক্যাপিটাল, ঠিক আছে। কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করে যে টাকা জোগাড় করে তাকে বলে লোন ক্যাপিটাল। তার মানে স্টেটমেন্ট এ তো সঠিক লাগলো, স্টেটমেন্ট বি কি করে সঠিক হচ্ছে? বি তো ভুল দিয়ে দিয়েছে, কারণ কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করে যে টাকা জোগাড় করে তাকে তো লোন ক্যাপিটাল বলে, ওন ক্যাপিটাল লিখে দিয়েছে, ভুল লিখে। তাহলে স্টেটমেন্ট এ সঠিক হলো, স্টেটমেন্ট বিটা ভুল আছে। 112 ইস্যু অফ শেয়ার অফ এ কোম্পানি ইজ কম্পালসারি। আমি বারবার চিল্লি বললাম, আগে কিছুক্ষণ আগে বললাম, 5-10 মিনিট আগে বললাম, কোম্পানিতে শেয়ার ইস্যু করা বাধ্যতামূলক। শেয়ার ইস্যু করা ছাড়া কোম্পানি চলতেই পারবে না, ঠিক আছে। কোম্পানি কোনো এক্সিস্টেন্স থাকবে না উইদাউট শেয়ার, ঠিক আছে। তাহলে স্টেটমেন্ট এ সঠিক। স্টেটমেন্ট বি কি বলছে? দ্য অ্যামাউন্ট অফ ডিবেঞ্চার ইজ রিকোয়ার্ড টু বি রিডিউস ইউজুয়ালি আফটার সার্টেন পিরিয়ড। তো এখানে বলছে কি কোম্পানিতে শেয়ার ইস্যু করা বাধ্যতামূলক, একদম সঠিক। স্টেটমেন্ট এ। স্টেটমেন্ট বি কি বলছে? দ্য অ্যামাউন্ট অফ ডিবেঞ্চার ইজ রিকোয়ার্ড টু বি রিডিউস ইউজুয়ালি আফটার আ সার্টেন পিরিয়ড, নির্দিষ্ট সময়ের পর এটা ওর ইয়ে হয়ে যাবে। স্টেটমেন্ট এর সাথে স্টেটমেন্ট বি কোনো মিল পাচ্ছি না, মানে মিল পাচ্ছে, দুটো সেন্টেন্সে কোনো মিল পাচ্ছে না। এটা কত? 112 নম্বর, তো 1 মিনিট দ্বারা বলছে ডিবেঞ্চারের অর্থ সাধারণত নির্দিষ্ট মেয়াদান্তে পরিশোধ করে দিতে হয়। আচ্ছা, কোথায় লিখেছে? আচ্ছা, ইংলিশ এমন দিয়েছিল, ঠিক আছে। বলছে যে ডিবেঞ্চারের টাকা নির্দিষ্ট সময় মতো ফেরত দিতে, একদম ঠিক। দুটো স্টেটমেন্টই ঠিক, কোনো ভুল নেই, কোনো ভুল নেই দুটো স্টেটমেন্টের মধ্যে। তুই বল, শেয়ার ইস্যু করা কোম্পানির ক্ষেত্রে কম্পালসারি, এবার বলছে ডিবেঞ্চার টাকা শোধ করতে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে, তো দুটোর মধ্যে কি একটা মিল আছে? ঠিক আছে তো? বলছে সেপারেট ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, সেপারেট ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, এটা এই টাইপের কোশ্চেন গুলো কঠিন হয় না, কঠিন কি জানিস? এই টাইপের অঙ্কগুলো, ওই কোশ্চেন গুলো, এই টাইপ পার্টিকুলার এই কোশ্চেন গুলো, কোনটা ইন্ডিপেন্ডেন্ট হবে আর কোনটা কন্ট্রাডিক্ট হবে এটাই একটু গুলিয়ে ফেলে, এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলে। 113 স্টেটমেন্ট এ কি বলছে? এক্সেপ্ট লিকুইডেশন, বলছে এক্সেপ্ট লিকুইডেশন অফ দ্য কোম্পানি দ্য অ্যামাউন্ট কালেক্টেড থ্রু ইস্যু অফ শেয়ার ইজ নট রিফান্ডেবল। তাহলে কি বলেছে? লিকুইডেশন মানে কোম্পানি যখন বন্ধ হয়ে যাবে উঠে যাবে, কোম্পানি যখন বন্ধ হয়ে যাবে উঠে যাবে, এটা ছাড়া, এটা ছাড়া, ঠিক আছে, এটা ছাড়া অন্য কোনো কেসে, ঠিক আছে, কোম্পানি মানে অ্যামাউন্ট কালেক্টেড থ্রু ইস্যু অফ শেয়ার
ইজ নট রিফান্ডেবল। আজকে ধর টাটা কোম্পানি পাবলিকের থেকে শেয়ার ইস্যু যে টাকাটা পেয়েছে সেই টাকাটা যদি টাটা কোম্পানি উঠে যায় তখনই ফেরত কোনো কিছু ফেরত দেবে। সেই লাইনটা এটা বলেছে, তার লাইনটার কোনো ভুল নেই, এটা ঠিকই বলেছে। স্টেটমেন্ট বি কি বলছে? দ্য অ্যামাউন্ট কালেক্টেড থ্রু ইস্যু অফ ডিবেঞ্চার ইজ রিকোয়ার্ড টু বি রিফান্ডেড অ্যাট ম্যাচুরিটি। ঠিক আছে, তার মানে এই টাকা মানে ডিবেঞ্চার যে ইস্যু করা হয়েছে, ডিবেঞ্চার ইস্যু যে টাকাটা জোগাড় করা হয়েছে সেই টাকাটা রিফান্ড হয়ে যাবে, শোধ করবো ম্যাচুরিটি পিরিয়ডের পর। তাহলে দেখ দুটো লাইনের মধ্যে এটা কি করছে ব্যাপারটা? এটা কিন্তু কন্ট্রাডিক্ট করছে, বিরোধিতা করছে। ওখানে কি আগেরটা শেয়ার দিয়ে বলেছে না ডিবেঞ্চার দিয়ে বলেছে? দুটো আছে, 114, 15, 16। স্টেটমেন্ট এ কি বলছে? ডিভিডেন্ড ক্যান নট বি পেড টু দ্য শেয়ার হোল্ডার বিফোর পেইং ইন্টারেস্ট। বলছে ডিভিডেন্ড শেয়ার হোল্ডারদের পে করা হয় না বিফোর পেইং ইন্টারেস্ট। হ্যাঁ, আমরা ডিবেঞ্চার হোল্ডারদের ইন্টারেস্ট পে করার পরই পে করি, আগে পে করি। বলছে ডিভিডেন্ড ক্যান নট বি পেড, ডিভিডেন্ড পে করি না শেয়ার হোল্ডারদের ইন্টারেস্ট পে করার আগে। তো বল ঠিক লিখেছে, স্টেটমেন্ট ঠিক আছে। স্টেটমেন্ট বি কি বলছে? স্টেটমেন্ট এটা কিন্তু সঠিক। স্টেটমেন্ট বি কি বলছে? পেমেন্ট অফ ইন্টারেস্ট to the debenture holder is compulsory. Interest is paid to debenture holder even if there is no profit earned by the company. এবার বল দেখি এই আনসারটা বল দেখি কি হতে পারে? এটা কোনো কঠিন যাই নেই। আমরা শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ডের টাকাটা পে করি কবে? ডিবেঞ্চার হোল্ডারদের ইন্টারেস্ট পে করার পর। ঠিক আছে, এবার পরেরটা কি বলেছে? ডিবেঞ্চার হোল্ডারদের ইন্টারেস্ট পে করা কম্পালসারি। এখানে মনে হয় কোনো কন্ট্রাডিক্ট করছে এখানে? ইন্ডিপেন্ডেন্ট না, কিচ্ছু নেই। তার মানে তোকে খুঁজতে হবে স্টেটমেন্ট এর রিজন, স্টেটমেন্ট বি, এটাই বুঝতে হবে, আর কিছু নেই। এখানে স্টেটমেন্ট এর রিজন স্টেটমেন্ট বি হবে। কেন? দেখ ফার্স্ট স্টেটমেন্টে কি বলেছে? ডিবেঞ্চার হোল্ডার ইন্টারেস্ট পে করবে। ইন্টারেস্ট কাদের পে করি? লাভ হলেও পে করতে হবে, লস হলেও পে করতে হবে, আর ইন্টারেস্ট পে করা কম্পালসারি। ঠিকই আছে। লাস্ট টু বলছে কি ডিবেঞ্চার ক্যান বি ইস্যুড অ্যাট পার টু দ্য পাবলিক। ডিবেঞ্চার আমরা পাবলিককে পারে ইস্যু করতেই পারি, বলেইছি, এটা ঠিক। স্টেটমেন্ট বি বলছে ডিবেঞ্চার ক্যান নট বি ইস্যুড অ্যাট এ প্রাইস হায়ার আর লোয়ার দ্যান দ্য ফেস ভ্যালু। বলছে ডিবেঞ্চার আমরা ফেস ভ্যালু চেয়ে বেশি দামে ইস্যু করতে পারি, কম দামে ইস্যু করতে পারি। ভুল কথা বলেছে, কিছুক্ষণ আগে অঙ্ক করে না, প্রিমিয়াম ইস্যু করলাম, ডিসকাউন্ট ইস্যু করতে পারি। তার মানে কি স্টেটমেন্ট এ সঠিক, স্টেটমেন্ট বি ভুল। লাস্ট কোশ্চেন বলছে রিডিমেবল ডিবেঞ্চার আর দোজ ডিবেঞ্চার হুইচ আর রিকোয়ার্ড টু বি রিডিম অ্যাট ম্যাচুরিটি ডেট। হ্যাঁ, রিডিমেবল ডিবেঞ্চার বল যে ডিবেঞ্চার আমরা ম্যাচুরিটি পিরিয়ড শোধ করি তারপরে রিডিমেবল ডিবেঞ্চার। এটা তো সঠিক লাগলো। এবার কি বলেছে? বিআরআর ডিবেঞ্চার পড়েছিলাম, কিন্তু আমরা বিআরআর ডিবেঞ্চার পড়েছিলাম। বিআরআর ডিবেঞ্চার আর দোজ ডিবেঞ্চার ইন হুইচ বিআরআর ডিবেঞ্চার হচ্ছে এমন একটা ডিবেঞ্চার যেই ডিবেঞ্চারে কোনো নাম লেখা থাকে, নো নেম ইজ রেকর্ডেড। ডিবেঞ্চার হোল্ডার নাম লেখা থাকে। তার মানে দুটো লাইনই ভুল, কোনো লাইনেই মানে সমস্যা নেই। কিন্তু দুটো কি, দুটো কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। দেখ একটা এই রেজিস্টার্ড দেখ ডিবেঞ্চারকে একটা বলেছিলাম না, রেজিস্টার্ড ডিবেঞ্চার আর বিআরআর ডিবেঞ্চার কোন দিক থেকে ভাগ করে? রেজিস্ট্রেশনের দিক থেকে ভাগ করা যায়। আর একটা রিডেমশনের দিক থেকে রিডিমেবল, ইরিডিমেবল। তাহলে একটা রিডেমশনের কথা বলেছে আর একটা রেজিস্ট্রেশনের কথা বলেছে, দুটো আলাদা আলাদা সেন্টেন্স হচ্ছে না। এটা কিন্তু কন্ট্রাডিক্ট না, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। তো এই হলো আমাদের কিন্তু কত নম্বর, মানে পুরো সময় নষ্টই হয়ে গেল অনেকটা, অনেকগুলো ধরে ধরে করাতে হলো। দুটো ইউনিট শেষ হলো পুরো। এবার ইউনিট 3 আছে, পরে মানে পরবর্তী যেদিন আমরা অ্যাকাউন্টেন্সি আরম্ভ হবে ইউনিট 3 বুঝিস তো, রেশিও অ্যানালাইসিস বলে একটা চ্যাপ্টার আছে। ঠিক আছে, অঙ্ক পুরোপুরি অঙ্ক, আগে ওই চ্যাপ্টার করবো। কারণ ইউনিট 3 না দুটো পার্ট আছে, ইউনিট 3 দুটো পার্ট। প্রথম পার্টটা পরে করবো, লাস্ট পার্টটা আগে করবো, কারণ লাস্ট পার্টটা করতে প্রচুর সময় লাগে, প্রচুর অঙ্ক করবো, প্রচুর অঙ্ক করবো।